পাঁচটি বিশেষ গোটা মশলার একটি ঐতিহ্যবাহী মিশ্রণকে এক কথায় বলা হয় পাঁচ ফোড়ন। ঠিক তেমনই আজ তোমাদের জন্য আমরা নিয়ে হাজির হয়েছি পাঁচটি অসাধারণ গল্প দিয়ে সাজানো রেডিও রামধনুর পাঁচ ফোড়ন। কোনো গল্পে আছে প্রেম, কোনো গল্পে ভয়, কোনো গল্পে অভিমান, কোনো গল্পে আবার রহস্য, কোথাও আবার দুঃখ, নয়তো দুঃখ ছাপিয়ে কান্না। আমি ঋত্বিক আছি তোমাদের সঙ্গে, আর রেডিও রামধনুতে আজকে তোমাদের জন্য রইল পাঁচটি ভিন্ন স্বাদের অসাধারণ গল্প দিয়ে সাজানো পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নের প্রথম গল্পের নাম বাউন্ডুলে ঘুড়ি। বাউন্ডুলে ঘুড়ি গল্পটা মূলত শান্ত, সহজ, অমলিন একটি প্রেমের গল্প, যে প্রেমের গায়ে লেগে আছে অভিমানের ধুলো। সঙ্গে আবার আছে বিদ্যার দেবী সরস্বতীও। যাক, আজ আর বেশি কথা বাড়াবো না, তোমরা বরং শুনতে থাকো রেডিও রামধনুর পাঁচ ফোড়নের প্রথম গল্প বাউন্ডুলে ঘুড়ি। নিহারিকা, তুই এখানে? কে? সম্ভব নয়, তুই এখানে? আমি তো এখন বাগবাজারই থাকি, কিন্তু তুই এদিকে? এই তো আমার গানের স্কুল এটা। এখানে আমিও থাকি দিনের প্রায় অনেকটা সময়। আজ তো মা সরস্বতীর পুজো হবে, তাই এত সকাল সকাল এখানেই। গান আলাদাই। এই, তোর কলেজে বায়োলজি ছিল না? হ্যাঁ তো। না মানে বায়োলজি ছেড়ে গান, ব্যাপারটাই তো ঘুরে গেল পুরো। ও নিহারিকা দি, প্রমিত তো এখনো এলো না। অনেকবার কল করলাম, একবারও ধরলো না। আমি জানতাম ও আসবে না। বাবা, এত তাড়াতাড়ি ধৈর্য হারলে হবে? আমার সাথে এরম কেন যে হয় জানি না। বাবা আসবে আসবে, ঠিক আসবে, তুই দেখ না। এই মিষ্টি মেয়ে, কি নাম রে তোর? এমন মিষ্টি করে শাড়ি পরে সরস্বতী পুজোর সকালে কেউ কাঁদে? এই, নাম বল দাদাকে। নাম জেনে আর কি হবে, কত প্ল্যান করেছিলাম, সব জলে। কেসটা কি রে নিহারিকা? আমাদেরই গানের স্কুলের একটা ছেলে প্রমিত, রিখিয়াও আমাদের স্কুলেরই। আমাদের রিখিয়ার আবার প্রমিতকে খুব পছন্দ। ও ভেবেছিল প্রমিত আজ পুজোতে আসবে আর উনি প্রমিতকে প্রপোজটা করেই ফেলবেন, কিন্তু সে ঘুরে বালি, প্রমিত বাবু এলেন না, তাই আর কি। ও বাবা, এই ব্যাপার। আরে রিখিয়া, যে আসতে চাইছে না তার জন্য কষ্ট পেয়ে কোনো লাভ হবে না। আমারও এসব কান্নাকাটি করতে গিয়ে হেব্বি চাপ হয়েছে। যে আসবার সে এমনি আসবে, যে আসতে চাইছে না সে হাজার ডাকলেও আসবে না। না রে রিখিয়া, তুই দেখ না, প্রমিত আসবে। আমি এক্ষুনি কল করছি। তুই দুঃখ পাস না রে বাবু। যা, তুই যা ফলগুলো পায়ের রিঙ্কিদের সঙ্গে নিয়ে কেটে ফেল তাড়াতাড়ি, ঠাকুর মশাই চলে আসবে এক্ষুনি। আর শোন, শাড়িটা তো খুব সুন্দর হয়েছে রে তোর, বেশ মানিয়েছে। শাড়িটা মায়ের। খুব সুন্দর, কিন্তু তুই কপালে একটা টিপ পরিসনি কেন? ভিতরে আমার টেবিলে দেখ, আমার ব্যাগে টিপ আছে, পর গিয়ে। ফলগুলো কিন্তু ঝটপট কেটে ফেল, আর দেরি করিস না। বাবা, বেশ জাঁকিয়ে বসেছিস তো। গানের স্কুল তো একদম রমরমিয়ে চলছে। এই, নজর দিস না। তুই কথাগুলো আমাকে শুনিয়ে বললি না? কোন কথা? ওই যে রিখিয়াকে জ্ঞান দিচ্ছিলি, যে আসার নয়, সে আসবে না, হ্যান ত্যান। তোকে কেন শুনিয়ে বলতে যাবো এগুলো? এগুলোই তো জীবনের আসল শিক্ষা। জীবনের শিক্ষা? এই, কলেজে তোর জার্নালিজম ছিল না? হ্যাঁ তো। না, জার্নালিজম ছেড়ে আদ্যপ্রান্ত ফিলসফিতে ঢুকে গেছিস তো, তাই আর কি। সেই, তুই বল তোর প্রিয়াংশু কই গেল? কেন, তোর কি? আমার অনেক কিছু। ওই প্রিয়াংশুটার জন্যই তো কলেজে পাত্তা দিসনি আমায়। সালা কম ছকতাম, পাক্কা 3 বছর কলেজে একভাবে ছকে গেলাম, পাত্তাই দিলি না। তার আগে 8টা বছর স্কুলে, সব মিলিয়ে 11টা বছর। কি পাত্তা দিলি না? তোর সাথেই তো কেটে গেলে স্কুল কলেজের পুরোটা। হ্যাঁ, পুরোটাই তো শুধু বন্ধুত্ব। বন্ধুত্ব পেরিয়ে আর হলো কই কিছু। আবার না তো কি, বন্ধু ছিলি, বন্ধুর মতোই পাত্তা দিয়েছি।
আর স্কুলে কলেজে 11টা বছরই তো তোর সাথেই থাকতাম সব সময়। একসাথে স্কুল যাওয়া, কলেজ যাওয়া, বাড়ি ফেরা, ঘোরা, সব। আমি এই পাত্তার কথা বলছি না, সাথে সব সময় ছিলাম আমরা, আমিও জানি, কিন্তু বন্ধুত্ব পেরিয়ে তুই কোনোদিন আমার হলি না, কোনোদিন না। তুই কোনোদিনও খুলে বলেছিলি কিছু? আরে বলবো বলবো করেই তো স্কুল থেকে কলেজে উঠে গেলাম। কলেজে উঠে ভাবলাম বলেই ফেলবো এবার, তখন সালা তুই প্রিয়াংশুর জন্য পাগল। পাগল না ছাই, বেশি বুঝলে যা হয়। ছাড়, বাদ দে। এই, অঞ্জলি দিবি না? খেয়ে ফেলেছিস নিশ্চয়। সকাল থেকে শুধু সিগারেট খেয়েছি, হাওয়া যদি খাওয়া হয় তাহলে কে জানে অঞ্জলি দেওয়া যাবে কি না। একই রয়ে গেলি। অঞ্জলিটা দিয়ে যা সেখানেই। অঞ্জলি শেষ দিয়েছিলাম তখন গ্র্যাজুয়েশনের শেষ বছর, সে নয় করে 3 বছর আগের কথা। এতদিন পর আবার অঞ্জলি, ধম্মে সইবে তো? সে বছরই বোধহয় তোর আর আমার শেষ দেখা। 3 বছর পর আজকে আবার হঠাৎ দেখা। সরস্বতী পুজোর সকালে হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে ছেঁড়া চুড়িদারে দেখেছি ষাঁড়ের মতো খ্যাপা, আজ পড়েছে বাসন্তী রং, এলোমেলো সেই চুল বাঁধনে হয়েছে স্নিগ্ধ আরো। চুপ কর বাবা, রবীন্দ্রনাথ আর নিতে পারবে না। ভালো কবিতাটাকে নিয়ে ছেলে খেলা করিস না আর। আর ওই চুড়িদারটা তোর জন্যই ছিঁড়েছিল, তাই ষাঁড়ের মতন খেপে গেছিলাম সেদিন। এই, কুল আছে? কুল কুল আছে? খাওয়ান একটা। আগে অঞ্জলিটা। উফ বাবা, ঠিক আছে ঠিক আছে। এই, একটা কাজ করে দিবি? খাটাবি আবার? কি কাজ? বাজার দোকান? আরে না না, তোর মনে আছে তুই সে প্রতি বছর সরস্বতী পূজা স্কুলে কলেজে কি সুন্দর করে আলপনা দিতিস? আমার এখানেও দিয়ে দিবি একটু? আলপনা? আলপনা তো আমি একা দিতাম না, তুইও দিতি আমার সাথে। একসাথে দিলে দেওয়াই যায়। বেশ, আমিও দেব, একসাথে দেব। চল তাহলে। আরে সালা, কুলগুলো তো হেব্বি। এই, একটা দে না। বললাম তো আগে পুষ্পাঞ্জলি। ও নিহারিকা দি, প্রমিত কল করেছিল, বলল আসছে কিছুক্ষণেই, কিন্তু বলল পাঞ্জাবি টাঞ্জাবি পরে নাকি আসতে পারবে না। ওরে বাবা, এই মেয়ের তো খুব আবদার। আসছে এই অনেক, আর পাঞ্জাবি? পাঞ্জাবিতে কিচ্ছু এসে যায় না। কত রঙের কত ধরনের পাঞ্জাবি পরেও আমার কিছু হয়নি জানিস। এই রিখিয়া, তোদের ফল কাটা হলো? এই রিখিয়া, একটা কুল ভালো দেখে দে না। তোকে এবার খুব পেটাবো কিন্তু। তখন থেকে বলছি অঞ্জলির পর। তুই আয়, আলপনা দিবি আয়। ফল কাটা প্রায় হয়ে গেছে, আর ওই কোণের দিকটা আলপনার বাটিটা আছে দেখো। কতদিন পর আবার আলপনা দিচ্ছি। এই এই যা, এই দেখ তো এদিকটা বেঁকে গেল কি? না না, সুন্দর হচ্ছে। আমার এদিকটা বরং বাঁকা করে ফেললাম আমি। এই না রে, ভালো হচ্ছে। ক্যানাডার থেকে কবে ফিরলি? এই তো আগের উইকে। আবার কলকাতায় ফিরে এলি যে? এই, কি রে, দাঁড়া দাঁড়া বলছি, আগে আলপনাটা ঠিকভাবে দিতে দে। তোর তো গ্র্যাজুয়েশনের পর ক্যানাডা চলে যাওয়াই স্বপ্ন ছিল, তাই না? আর কি, মা বাবা কাউকে তো দেখিনি, তারা সেই আমার কোন ছোটবেলাতেই উপরে চলে গেছে। আমি কলেজে ওঠার পর দাদু দিদাও মারা গেল, মামা মামি তারপর মন থেকে আর রাখতে চাইল কই। আর তুইও প্রিয়াংশুকে পেয়ে গেলি, তাই ক্যানাডায় চলে যেতে চাইলাম। এই এই দেখ তো এখানটা কেমন লাগছে, হয়নি না ঠিক? উফ, তখন থেকে খালি প্রিয়াংশু প্রিয়াংশু প্রিয়াংশু, বারবার বলছি প্রিয়াংশু টিয়াংশু কেউ নেই, কিচ্ছু নেই, কিচ্ছু ছিল না কোনোদিনও। হ্যাঁ, আমিও কয়েক মাস আগেই জানলাম ব্যাপারটা। দেখ তো কেমন হলো আলপনাটা। এই কি রে, তুই তো এখনো কিছুই করলি না। সর সর সর, আমি ওদিকটাও করে দিচ্ছি। হ্যাঁ, ভালো হয়েছে। আর কয়েক মাস আগে কি জানলি শুনি? আগে সর বলছি, তোর সয় না তোর। বল না, কি জেনেছিস? এই যে আপনার গানের স্কুলের নাম। কি নাম বলতো? নাম তো সমন্বয়, কিন্তু কেন? তোর গানের স্কুলের নাম আমার নামে কেন?
না আসলে সর আলপনাটা দিতে দে আলপনাটা আমাকে আগে। বলবো, শুনবি? শুনতেই এসেছি নিহারিকা, সেই কানাডা থেকে এসেছি। মানে মানে মাসখানেক আগে আমাদের কলেজেরই একজনের কাছ থেকে জানতে পারলাম তোর গানের স্কুলের ব্যাপারে। শুনলাম আমার নামেই নাম রেখেছিস আবার। অবাক হলাম, বন্ধু ছাড়া আর কিছুই তো হতে চাইছিলি না 11টা বছর। তবে আজ তোর সবচেয়ে বড় ইচ্ছেটার নাম আমার নামে কেন দিলি? আমার মনে আছে তুই আমায় বলেছিলি একবার তুই একটা গানের স্কুল চালাতে চাস, এটাই তোর সবচাইতে কাছের ইচ্ছে। সেই ইচ্ছের নাম সমন্বয় কেন দিলি নিহারিকা? বলবি আমায় প্লিজ, আজকে বল। বন্ধুত্ব পেরিয়ে আমিও ভালোবেসে ফেলেছিলাম সমন্বয়, কিন্তু তুই সেই ক্যানাডা নিয়েই ব্যস্ত ছিলি। আমি তাই বলিনি কিছুই, তোকেও বলবার জায়গা দিইনি ভালোবাসার কথা। খুব রাগ হতো তোর ওপর, খুব, খালি ক্যানাডা চলে যাব, খুব রাগ ধরতো শুনলেই। তাই তো ইচ্ছে করে প্রিয়াংশুকে দেখে মিছিমিছি ঢঙ্গগুলো করতাম। তোর রাগ হতো, আমার খুব ভালো লাগতো তখন। তুই কি পাগল নিহারিকা? এত বড় একটা বিষয় এভাবে কেউ লুকিয়ে রাখে? আর ক্যানাডা করতাম তো কি, তুইও যেতিস আমার সাথে। আমি যেতে পারবো না বলে তো লুকিয়ে নিয়েছিলাম সব, ছেড়ে দিয়েছিলাম ভালোবাসাকে। বিশ্বাস কর, এখানে আমার মা, বাবা, বোন, এদের ছেড়ে আমি কিচ্ছুতেই স্বার্থপরের মতো চলে যেতে পারতাম না তোর সাথে, কোনোদিনও না। ওরা আমার সবচেয়ে কাছে, তোর চেয়েও। তাই আর কি নিহারিকা, তুই আমাকে এটাই বলতে পারতিস আমি যেতাম না, আমি থেকে যেতাম। আমি মা বাবা নিজের লোক এসবের টান কি হয় বুঝি না নিহারিকা, জানি না আমি এসব। আমার মা বাবার মুখটাই মনে নেই আর। ওদের যখন অ্যাক্সিডেন্ট হয় আমার তখন 6 বছর বয়স, মাত্র 6 বছর। মামা মামির মুখ ঝামটা খেয়ে মামার বাড়িতে থাকতাম, দাদু দিদার জন্য তাও বা মানুষ হলাম। তারপর তো তারাও তারা হয়ে গেল, মামা মামির পথের কাঁটা হলাম আমি। সম্পর্ক, কাছের মানুষ, নিজের লোক এসবের সংজ্ঞা আমি বুঝতেই পারিনি কোনোদিন। একবার বোঝাতিস আমায়, বলতিস তোর বাবা মা বোনের মতোই থেকে যেতে তোর কাছে, আমি থেকে যেতাম। তা না করে প্রিয়াংশুর সাথে নাটক করে আমার মাথাটা খারাপ করে দিলি এমন। আমি চলেই গেলাম। আমি ভালোবেসেছিলাম তোকে নিহারিকা, খুব ভালোবেসেছিলাম। এই ভালোবেসেছিলাম আবার কি? এখন বাসিস না? তুই বাসিস? হ্যাঁ বাসি। তাহলে আমিও বাসি। তাহলে আমিও আবার কি? আমি না বাসলে তুই বাসবি না, জানোয়ার ছেলে। এই যা দিলি তো আলপনাটা ঘেঁটে। ও নিহারিকা দি, প্রমিত এসে গেছে, সাইকেল রাখছে। জানো, পাঞ্জাবি পরেই এসেছে। সবাই এসে গেল, কিন্তু ঠাকুরমশাই এখনো এলো না। অঞ্জলিটা যে কখন হবে। এই নিহারিকা শোন, একটা কথা আগে ভাগেই বলে রাখি, আমি আর কানাডা ফিরছি না, একদম পাকাপাকি কলকাতাতেই এবার। কারোর সাথে নাটক টাটক করে আর আমায় রাগাতে হবে না, আমি এখানেই তোর সাথেই। বিশ্বাস হচ্ছে না। বেশি চাপ দিয়ে বিশ্বাস করার দরকার নেই, একসাথে থাকতে থাকতে বিশ্বাস হয়ে যাবে ঠিক। দুটো বাউন্ডুলে ঘুরি, পাশাপাশি উড়বে আগের মতোই আবার। এই তোকে কে বললো বলতো আমার গানের স্কুলের নাম সমন্বয়? কে বলতো? প্রিয়াংশু। মালটা সেদিন আফসোস করে বলছে যে ও ভাবতো নাকি তুই ওকে খুব ভাও দিতিস, কিন্তু পরে জানলো সবই তুই করতিস আমায় খ্যাপাতে। ওর থেকে তো জানলাম তোর এখানে সরস্বতী পুজো হয় প্রতি বছর, তাই প্ল্যান করে কানাডা ছেড়ে নাচতে নাচতে চলে এলাম কলকাতায়। এত সকালে তোর দোরগোড়ায় হঠাৎ এসে দাঁড়াবার বিষয়টা একদমই কোইন্সিডেন্ট নয়, সবটাই প্রপার প্ল্যানিং এর ফল। তুই সত্যি আর যাবি না? একটা কুল খাওয়ালে সত্যি যাব না। তোকে বললাম না আগে পুষ্পাঞ্জলি। এই চল চল চল, ঠাকুরমশাই এসে গেছে। এই চল সবাই চল 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 চল। পুষ্পবিল্লা, পত্রাঞ্জলি, নম
সরস্বত্যই দেব্যই নমঃ। কেউ ভুল ছুটবে না। বিদ্যা স্থানে এবচ এস সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম সরস্বত্যই দেব্যই নমঃ। কি কেমন লাগলো বাউন্ডুলে ঘুড়ি? কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। যাই হোক, এবার পালা পাঁচ ফোড়নের দ্বিতীয় গল্পর। গল্পের নাম মিথ্যে কথার শহরে। শুনতে থাকো স্নিগ্ধ আর মৃণালিনীর মিথ্যে কথার শহরে। আচ্ছা ঠিক আছে মা, বিয়ে টিয়ে করার দরকার নেই, একবার দেখা তো কর। এই দাদা, মেয়েটা খুব ভালো রে, একবার দেখা তো কর লিস্ট। The number you have dialed is currently busy. Please try later. आपके द्वारा डायल किया गया नंबर अभी व्यस्त है। कृपया कुछ समय पश्चात प्रयास करें। ধুর, লাইন বিজি বলছে। হ্যালো, মৃণালিনী রয় বলছেন? হ্যাঁ, স্নিগ্ধবাবু। হ্যাঁ হ্যাঁ, আমি স্নিগ্ধ বলছি যে একবার দেখা করে দেখাই যায়, বলুন। হ্যাঁ, মানে মাও তাই বলল, সেই জন্যই আপনাকে কল করছিলাম, কিন্তু আপনার লাইন বিজি আসছিল। আরে আমিও করছিলাম কল, আপনার লাইনও বিজি আসছিল। ও আচ্ছা। দেখেছেন, দুজনেই দুজনকে কল করছিলাম, তার মানে দুর্ভাগ্যবশত একই সময়, তাই লাইন বিজি আসছিল দুজনেরই। যাই হোক, বলুন তাহলে কোথায় কবে দেখা করা যায়? হ্যাঁ, দেখা আচ্ছা, কালকে আপনি ফ্রি? কাল 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 হ্যাঁ, কাল ফ্রি। কাল তাহলে কোনো ক্যাফে ট্যাফেতে? এই না না, কোনো ক্যাফে ট্যাফে না প্লিজ। এই আপনি কাল বিকেলে ময়দানে আসতে পারবেন? ময়দান? ময়দানে দেখা? হ্যাঁ, আসতে পারবেন? তা পারবো, কিন্তু ময়দানে দেখা? আরে আসুনই না, ভালো লাগবে। বেশ, চলুন তাহলে, কাল বিকেলে ময়দানে দেখা হচ্ছে। রাখলাম। এই কি বললো রে? কাল দেখা করবে বলল, কিন্তু দেখা করার জায়গাটা অদ্ভুত। ময়দানে কে দেখা করে? একবার গিয়েই দেখ না। শুনেছি ছেলেটা খুব ভালো, বাপ মা মরা ছেলে, বোনটাকেও নাকি খুব সুন্দর করে মানুষ করছে। হ্যাঁ মা, করছি কাল দেখা। তুমি দাও, খেতে দাও এবার। আমার বিয়ে দিতে কেন যে এমন উঠে পড়ে লেগেছো তোমরা? এই দাদা, মাথায় ছিট আছে নাকি তোর? ময়দানে কে প্রথমবার দেখা করে? আমি করি তো, ময়দানে আবার কি সমস্যা? কোনো ক্যাফেতে নিয়ে যেতে পারতিস। আরে ক্যাফে আমার ভাল লাগে না, ভেবেচিন্তেই ময়দান বলেছি। পরবর্তী স্টেশন ময়দান, प्लेटफॉर्म डान दिखे। अगला स्टेशन मैदान, प्लेटफॉर्म दाहिने तरफ। The next station मैदान, the platform is on the right side. এই যে মৃণালিনী, এদিকে 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 ও, আসছি। আসতে সমস্যা হলো কি? না, সমস্যা হয়নি কোনো, রাস্তায় একটু জ্যাম ছিল জাস্ট। ক্যাবে এলে জ্যাম তো হবেই, মেট্রোয় আসতে পারতেন। সে ঠিক আছে, চলুন। কোথায় যাবেন? কোথায় আর যাব, এখানেই চলুন, ওদিকটায় বসি। মানে মাঠে বসবেন এই ঘাসের ওপর? আরে হ্যাঁ হ্যাঁ, চলে আসুন, কোনো সমস্যা নেই। এই কেমন লোক রে বাবা, মাঠে বসে কি কথা বলবে? চলুন ওই গাছের তলাটায় বসি। হ্যাঁ চলুন। আরে কোনো ভয় নেই, বসে পড়ুন, ঘাস পরিষ্কার। বলুন এবার। না মানে একটা কথা আগে ভাগেই বলে রাখা ভালো। হ্যাঁ হ্যাঁ, বলুন না। দেখুন, বিয়ে টিয়ে এসব কিছু নিয়ে এখনো কিছু ভাবছি না আমি, জাস্ট একটু দুজন দুজনকে চেনা জানা, তাই জন্যই দেখা করতে এলাম আর কি। এই আমিও জানেন, মানে বিয়ে টিয়ে এসব অনেক গোলমেলে ব্যাপার, সেসব হওয়ার হলে হবে, না হওয়ার হলে না হবে। বিয়ে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমিও আপনার মতোই একে অপরকে জানতে চিনতেই এসেছি। এই আমরা কি একটু মিশে দেখতে পারি? হ্যাঁ অবশ্যই,
বেশ বেশ আর বলুন, ময়দানে কি এই প্রথমবার? না, আগে এসেছি, বাট ময়দানে এভাবে বসা প্রথমবার। সরি, মানে এখনকার ক্যাফে কালচারটা আমার ঠিক ভালো লাগে না, কেন জানি না, তাই এখানেই ডাকলাম আপনাকে। সমস্যার জন্য আই অ্যাম ভেরি সরি। এই, না না, কোনো সমস্যা হচ্ছে না, বরং ভালোই লাগছে চারিদিকটা বেশ। এখানে ওই ব্যস্ত শহরের প্রচণ্ড রাশ ব্যাপারটা এক্কেবারেই নেই। তাই না বলুন? এই জন্যই এখানে আসার কথা বললাম। জানেন তো, মানে প্রতিদিন ওই অফিস আর বাড়ি, বাড়ি আর অফিস, বদ্ধ বদ্ধ লাগে খুব। মনে হয় যেন দায়ে পড়ে শ্বাস প্রশ্বাসটুকু চলছে। এখানে সবটা কি স্বাধীন বলুন? আশেপাশে মানুষের তাড়া নেই, অফিসের ডেডলাইন নেই, মাথার উপর ইয়া বড় একটা খোলা আকাশ, কি সুন্দর। হ্যাঁ, সত্যি। আপনি শুনেছি লেখিকা? লেখিকা টেখিকা কিছুই নয় অমন। হ্যাঁ, তবে লিখি। হ্যাঁ, এবারের বইমেলায় আপনার একটা বইও বেরিয়েছে যতদূর জানি। সবই তো জানেন দেখছি। না মানে ওই শুনলাম আর কি বোনের কাছে। আমার বোন আপনার বইটই পড়ে আসলে। তাই নাকি? হ্যাঁ। বেশ বেশ। হ্যাঁ, আসলে এবারের বইমেলায় একটা উপন্যাস এসেছে আমার। উপন্যাসের নামটাও আমি জানি বোধহয়। কি নাম বলুন তো? মিথ্যে কথার শহরে। বাবা, ভালোভাবেই রিসার্চ করে এসেছেন তবে। না না, তারা সময় পেলাম কই। রিসার্চ করে আসবার হলে উপন্যাসটা তো পড়ে আসা দরকার ছিল আমার। তা অবশ্য ঠিক। আচ্ছা, একটা প্রশ্ন করতে পারি আপনাকে? হ্যাঁ হ্যাঁ, করুন না। মিথ্যে কথার শহরে কেন? শহরে কি শুধুই মিথ্যে? সত্যি বলে সত্যি কি কিছুই নেই? কঠিন প্রশ্ন, তবে উত্তর আমার জানা। কিন্তু আপনাকে উত্তরটা কিভাবে যে বলি। আপনি একটা কাজ করুন, আপনি সময় করে বইটা পড়ে ফেলুন, তাহলে কিছুটা হয়তো বুঝবেন শহরটা মিথ্যে কথার শহর আসলে কেন। কিছুটা বুঝবো, পুরোটা না। না, পুরোটা তো বইতে লিখে দিতে পারি না। কিছু জিনিস ব্যক্তিগত হওয়া ভালো নয় কি? আচ্ছা, বাকিটা ব্যক্তিগত বলছেন? আতলামও ভালোই পারেন আপনি। এই, সরি সরি। না ঠিক আছে, মানে আই এম সরি, এইভাবে বলাটা ঠিক হলো না। বলেই যখন ফেলেছেন তখন কি আর করা যাবে। আইসক্রিম 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 খাবেন? আইসক্রিম? এখান থেকে? হ্যাঁ, এখান থেকেই। সমস্যা নেই, আমি সেই ছোটবেলা থেকেই এখান থেকে আইসক্রিম খাচ্ছি, কিচ্ছু হয়নি। দেখুন আপনার সামনেই একদম জল জ্যান্ত। আর এখানে কর্নেটো, চোকোবার সবই পাওয়া যায়। বেশ, খাবো। দুটো কর্নেটো বলি? হ্যাঁ, ঠিক আছে। এই দাদা, দুটো কর্নেটো দাও তো। 80 তো? হ্যাঁ হ্যাঁ, দুটো 80 টাকা। এই, দাঁড়ান দাঁড়ান, আমি দিচ্ছি। না না, আমি দিচ্ছি, আপনি পরের কিছুতে দেবেন না হয়। দাদা, ও দাদা, স্ক্যানারটা দাও না। খুব খারাপ কি আইসক্রিমটা? এই আপনাকে বলছি, মৃণালিনী। না, সত্যি বলতে ভালোই, ইনফ্যাক্ট খুবই ভালো। যাক, ভালো লাগলেই হলো। হ্যাঁ, ভালো লেগেছে। আপনি আইসক্রিম ভালোবাসেন? না, খুব একটা মিষ্টি জিনিস পছন্দ নয়, তবে আপনি শুনেছি আইসক্রিম খুব ভালোবাসেন। কর্নেটোটা একটু বেশি, তাই না? বাহ, ভালোই ঠকে এসেছেন দেখছি। ইমপ্রেসিভ। ধ্যাৎ, এত সহজ হবে নাকি? তাও অবশ্য ঠিক, এত সহজে তো হাম নেই পিঘলেঙ্গে। না মানে, কিছুটা তো বলেছেন হবে। এই মানে ধরুন, একটু, একদম একটু। এক্কেবারেই না। মুখে তো বেশ একটা মিষ্টি হাসি দেখতে পাচ্ছি। কিছু কি বললেন? না না, মানে বলছি যে আপনি গান শোনেন। গান কে শোনে না বলুন তো? সেটাও ঠিক। যাই হোক, কিশোর কুমার না মোহাম্মদ রফি? কিশোর কুমার। আহা, নারী চরিত্র বেজায় জটিল। হ্যাঁ বাবা, কিছুই বুঝতে পারবে না। বোঝার জন্য বুঝতে দিতে হবে তো আগে। সেই একজনকে বুঝতে দিয়েছিলাম, সেই বোঝবার বোঝা আজও বইছি। আচ্ছা, বুঝেছি। কি বুঝলেন? না না, কিছুই না। এই, আপনার বোন কোন ক্লাস এখন? স্কুলের গণ্ডি পেরিয়ে এখন কলেজ চলছে ওটার, ফার্স্ট ইয়ার।
খুব ভালো। হ্যাঁ, জানেন আমার বন্ধু বান্ধব তেমন একটা নেই। আমি বন্ধুত্ব রাখতে পারি না, রাখতে জানি না আসলে। সারাদিনে মেরে কেটে হাতে গুনে ২০-৩০টা কথা বলি হয়তো, তাও আমার বোনের সাথেই। জানেন আমিও লিখি টুকটাক, মানে ওই ধরুন যেগুলো বলার ইচ্ছে থাকা সত্ত্বেও বলা হলো না, ওই মানে যতটুকু পারা যায় আর কি। আপনার মতো অমন বিশাল কিছুই নয়। কই, কিছু শোনান তাহলে। এখন এখানে মানে হ্যাঁ, কি সমস্যা? না, সমস্যা সেরকম কিছু নেই। শোনাই তাহলে। আজও ভীষণ ভয়ে ভয়ে পা ফেলি, হঠাৎ যদি হারিয়ে ফেলি সব। অতীত ঘেঁষেই বিমর্ষ রং তুলি, একলা ভীষণ স্তব্ধ অবয়ব। আমার কেন জড়িয়ে আসে কথা, কেনই বা চোখ বৃষ্টি মাখে গায়ে। অফিস ফেরত বাসেই ভুলি ছাতা, তবু অতীত বুকেই থমকে কেন ঠায়। আমি যখন একলা জেগে থাকি, গোটা আকাশ চেয়ে থাকে একভাবে। আমি যখন একলা জেগে থাকি, গোটা আকাশ চেয়ে থাকে একভাবে। ঘিরে ধরে অজস্র জোনাকি। তোমরা আছো কাছেই আজো তবে, তোমরা আছো কাছেই আজো তবে। এটা আপনার লেখা? হ্যাঁ, ওই আর কি। তোমরাটাকে? মা বাবা। আচ্ছা। আসলে তখন আমি খুব ছোট, আমার চেয়েও আরো ছোট বোন। মা বাবা দুজনকেই একসাথে হারালাম। কষ্ট পেয়েছিলাম খুব, কিন্তু তার চেয়েও বেশি পেয়েছিলাম ভয়। ছোট্ট বোনটাকে বড় করতে পারবো তো? আজও ভয় পাই জানেন। চারপাশটা তো ভালো নয় খুব একটা, তবে কিছুটা হলেও ভালো এই বিশ্বাসটা আছে এখন খানিকটা। আর বোনটা আমার দুষ্টু ঠিকই, তবে খুবই ভালো। জানেন মুখ ফুটে কোনোদিনও কিছু চাইলো না আমার কাছ থেকে। জানেন, আপনার কথা শুনে হঠাৎ কেমন যেন মনে হচ্ছে শহরটা পুরোপুরি মিথ্যে কথার শহর নয়, সত্যি কিছু অল্প হলেও আছে। আসলে একজন ছিল আমার জীবনে, ভালোবেসেছিলাম খুব তাকে, বিশ্বাস করেছিলাম। বিশ্বাস ভেঙে দিয়ে মাঝ রাস্তায় হাত ছেড়ে মুখ ফিরিয়ে নিল সে একদিন হঠাৎ। জানেন, আজও বিশ্বাস করতে ভয় হয়, তাই বিশ্বাস করতে ভুলেই গেছি। এই অবিশ্বাস থেকেই তাহলে শহরটাকে মিথ্যে কথার শহর নামে ডাকেন। ছাড়ুন। বেশ, ছাড়লাম। চলুন, সন্ধ্যা হয়ে গেল প্রায়, এবার ওঠা যাক। এই দেখুন ওই দিকটায় কত জোনাকি। হ্যাঁ, দেখেছি অনেকক্ষণ আগেই। জানেন আমি ছোটবেলা থেকেই বিশ্বাস করি আমার মা বাবা দুজনেই ওই জোনাকি হয়েই সবসময় আমার আর আমার বোনের আশেপাশেই থেকে গেছে। ওদের আলোতেই একটু একটু করে সব বিপত্তির অন্ধকার কাটিয়ে এগিয়ে এসেছি আমরা, এতটা দূর এগিয়ে এসেছি। আছেনই তো ওনারা, সব সময় আছেন। এত খুলে কথা হয়তো অনেকদিন পর কারোর সাথে বললাম, কিংবা হয়তো প্রথমবারই। কেন? আপনার কোনো প্রেমিকা ছিল না কখনো? না না বাবা, ওসবের সময়ই পাইনি তেমন। বুঝেছি। আবার কবে ফ্রি আছেন? ফ্রি বলতে ফ্রি তো সেই রবিবার। রবিবার তাহলে দেখা হোক আবার। বেশ, আপনি যখন মনে করেছেন আরো একবার দেখা করা যায় তাহলে দেখা হোক। তবে বিয়ে ফিয়ে নিয়ে আমি কিন্তু কিছু ভাবছি না। ওই যে বলেছিলেন, আমরা কি একটু মিশে দেখতে পারি? মিশি তাহলে। বেশ, মিশি তাহলে। এই, চা খাবেন? তবে এবার দামটা কিন্তু আমি দেব। চলুন, অবশ্যই। চাতে আমার কোনো না নেই। চলুন, ওদিকটায় কাকিমা খুব ভালো চা বানান। চলুন। চাটা সত্যিই ভালো। তাই না বলুন? হ্যাঁ, সত্যি বলছি, খুব ভালো। আমিও সত্যি বলছি। জানি বিশ্বাস ভেঙেছে, বিশ্বাসে ভয়, তবু বলছি এ শহরটা শুধু মিথ্যের নয়। বিশ্বাস হচ্ছে একটু একটু, জানেন তো, তাই আর কি ভয়টা একটু হলেও কমেছে। ব্যাস, তাতেই হবে। বাদ বাকি কথা তো হলো।
চলুন না, মিশেই দেখি। চলুন মিশে দেখি। তোমার নাকি অন্ধকারই প্রিয়, আলোয় শুধু আড়াল খোঁজো কেন? লুকিয়ে রাখি আবেগ অন্ধকারে, কেউ কখনো না চিনে নেয় যেন। কিসের এত লুকিয়ে রাখার নেশা? কেন তোমায় চিনলে পরেও ক্ষতি? ক্ষতি তেমন বিশেষ কিছুই নয়, চিনলে পরেই ভুলবে এটা রীতি। ভুলবো কেন? ভোলার কি বা আছে? চিনলে পরেও রাখতে চাইবে কাছে। চাইছি বলেই চিনতে চাইছি আরো। সত্যি তুমি আগলে রাখতে পারো? আগলে রাখা হয়নি আগে কিছু, তবে তোমায় আমি আগলে নেব ঠিকই। নতুন নতুন সবাই অমন বলে, কাজে কেমন করতে পারো দেখি। কাজেও আমি কথার মতোই পারি, অন্ধকারে জ্বালিয়ে দিতে আলো। সত্যি বলছো? সত্যি তো সব কথা? ভেঙে চুরে পারবে বাঁচতে ভালো? দিব্যি পারবো, রেখেই দেব কাছে। জ্বালিয়ে দেবে ভালোবাসার আঁচে? মোমের মতো গলিয়ে দেব ক্ষত, আঁকবো চুমু তপ্ত শরীর জুড়ে। কিন্তু যদি মন ভরে যায়, ছেড়েই তো সেই পালিয়ে যাবে দূরে। অন্ধকারের মতোই তুমি ভাবো, ভাবনাগুলো কুচকুচে খুব কালো। খুব উস্কো খুস্কো ওরণচণ্ডী আমি, কেউ কি আদৌ বাসবে এত ভালো? আমি বাসবো, হাতখানা দাও হাতে। সমস্ত পথ লড়বে আমার সাথে। খুব লড়বো, ভাগ নেব সব ক্ষতর, সারিয়ে দেব দুঃখ আছে যত। ভাগ নেবে সব গোপন অভিমানে, ভাগ নেবে সব হাজার হাজার ভুলের। অন্ধকারেও জ্বলবে তো ঠিক আলো, দুহাত দিয়ে আমায় তুমি ছুলে। আজকে থেকে আলোর কথা শুধু, অন্ধকারে এক ফালি রোদ মেখে। তোমার যত দুঃখ আছে সবই আমার কাছে গচ্ছিত দাও রেখে। তোমার যত দুঃখ আছে সবই আমার কাছে গচ্ছিত দাও রেখে। কি রে দাদা, 3 বছর ধরে প্রেম করছিস, এখনো তোর মুখ দেখার শখ মেটেনি? এবার কি বিয়েটা এগোবে নাকি শুভ দৃষ্টিতেই আটকে থাকবে? এই মিথ্যে কথার শহরে আমি ভালোবাসবো তোমায়, তুমি দাও কথা দাও এসে, ভুল বুঝবে না তো আমায়। আমি তোমার সকল স্বপ্ন দেব করেই বলছি সত্যি, এই আমার কালো জীবনে তুমি সোনা এক রত্তি। আমি তোমার সাথে তাই আরো অনেক দূরে যাই, তোমায় নিয়ে হারিয়ে যাব পাহাড়ে। আমি তোমার সাথে তাই আরো অনেক দূরে যাই, তোমায় নিয়ে হারিয়ে যাব পাহাড়ে। এই মিথ্যে কথার শহরে, এই মিথ্যে কথার শহরে, এই মিথ্যে কথার শহরে, এই মিথ্যে কথার শহরে। কেমন লাগলো মিথ্যে কথার শহরে? কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও এক্ষুনি। যাই হোক, 5 ফোড়নের পরবর্তী গল্পের নাম ভালোবাসা জারি আছে। এই গল্পটা না, সত্যি বলতে কোনো প্রেমের গল্প একেবারেই নয়। তবে প্রেমের গল্প না হলেও গল্পটা আদ্যপ্রান্ত একটি নির্ভেজাল ভালোবাসার গল্প। তাই গল্পের নাম ভালোবাসা জারি আছে। তোমাদের বোধহয় শুনে খুব অদ্ভুত লাগছে, তাই না? যে এ আবার কেমন কথা, প্রেমের গল্প নয় কিন্তু ভালোবাসার গল্প। কিন্তু কেন এ কথা বলছি সেটা জানতে হলে তো শুনতে হবে গল্পটা। তো চলো আর দেরি না করে শুনতে থাকো 5 ফোড়নের তৃতীয় গল্প
ভালোবাসা জারি আছে। কাজকর্মর নামগন্ধ নেই, 2 পয়সা ইনকাম করবার ইচ্ছে নেই, সারা দিন শুধু ঘুম, সিনেমা আর ঘুম। এ কেমন ছেলে দিলে তুমি আমাকে ভগবান? একরাশ বিরক্তি নিয়ে বলে উঠলেন দুলাল চন্দ্র পাল। ও, দুলাল চন্দ্র পালের সাথে এখনও পরিচয় হয়নি আপনাদের, তাই না? দুলাল চন্দ্র পাল হচ্ছেন আমাদের গল্পের হিরো অথবা জিরো, সুচেতন পালের বাবা। তো এই সুচেতন পাল, যার বাবার মানে দুলাল পালের তার ছেলেকে নিয়ে অফুরান স্বপ্ন, ছেলে বড় চাকরি করবে, বড় মানুষ হবে, বাপের নাম ফাটাবে, ইত্যাদি ইত্যাদি। তবে সেগুড়ে বালি দিয়ে সুচেতন এই বেলা 12টা বেজে যাওয়ার পরেও দরজায় ছিটকিনি দিয়ে বিন্দাস ঘুমোচ্ছে। এই যে লাট সাহেব, এবার দয়া করে ঘুম থেকে ওঠো, দরজাটা খোলো, বেলা 12টা পেরিয়ে গেল, উঠে আমাকে উদ্ধার করো বাপ এবার। সর্বনাশ করেছে রে, আজও 12টা বেজে গেল। আজ নির্ঘাত বাবা পিটিয়ে আমার 12টা বাজাবে। অ্যালার্মগুলো আজকেও ধোকা দিল শালা। বালিশের পাশে রাখা নিজের মোবাইল ফোনটা হাতে তুলে নিল সুচেতন। ঘুমে প্রায় বুজে আসা চোখে ভালো করে দেখল সে। অ্যালার্ম তো পড়েছে অ্যালার্মের মতোই, ঠিক সময়, তবু সুচেতনের চোখে অ্যালার্মই দোষী। ওর লজিক বলছে, এ অ্যালার্ম কেমন অ্যালার্ম, যার এলেমে ঘুম ভাঙে না? রোজই সে চেষ্টা করে, তবুও ঘুমের জোশ কমে না। অগত্যা মোবাইল ফোনটাকেই গাল দিতে দিতে বিছানা ছেড়ে উঠল বাবু। এবার হবে খেলা। কায়দা করে নিঃশব্দে দরজাটা খুলে বাপের চোখ এড়িয়ে ঢুকে পড়তে হবে বাথরুমে। বাপ দেখতে পেলেই সব শেষ। মানে শুরু। আবার একবার অপমানের নৃশংস সব বিশেষণের ব্যবহার শুরু। পা টিপে টিপে আলতো করে দরজার ছিটকিনিটা খুলে দরজার 2টো পাল্লার 2টো বালা আলতো হাতে টানতেই চিচিং ফাঁক। সামনেই দাঁড়িয়ে রয়েছেন দুলাল চন্দ্র পাল। খেয়েছে রে হতচ্ছাড়া, বেলা 12টা পেরিয়ে গেল, এখন ঘুম ভাঙছে তোর? আদ্দামরা একটা ছেলে, কাজ কাম নেই, সারাদিন শুধু ঘুম আর ঘুম। প্রত্যেক দিন রাত জেগে ওই মোবাইল ফোনটা না ঘাঁটলে তো পারিস। লজ্জা করে না তোর? লজ্জা করে না রে? তোর থেকে ছোট ছোট ছেলেরা চাকরি বাকরি করে সব বিয়ে থা করে ফেলছে, আর তুই 25 বছরের একটা আদ্দামরা ছেলে হয়ে গেলি, এখনো পর্যন্ত চাকরি বাকরির নাম নেই। ছি! সুচেতন বাপের ধমকে ধীর পিরিয়ে ছুটল বাথরুম থেকে হাত মুখ ধুয়ে বেরিয়ে সুচেতন বলল, দাও বাবা, খেতে দাও। ব্রেকফাস্ট করবো না এত দেরিতে, আর একেবারে ভাতই খাবো। বেরোতে হবে, জলদি দাও। তা ব্রেকফাস্ট আর কিভাবে খাবে তুমি? এটা কি ব্রেকফাস্টের সময়? রোজ রোজ সকালে না খেয়ে খেয়ে এবার কিছু একটা রোগ বাঁধাবি তুই, দেখিস। তোর আর কি, সব জ্বালা তো আমার হবে তখন। ভাল লাগে না, আর ভাল লাগে না। একদিন ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাব সব, তখন বুঝবি। এভাবে আর নয়, আমি আর পারছি না, তোর মতো ছেলের সাথে আমি আর ঘর করতে পারছি না। গজগজ করতে করতে সুচেতনের সামনে ভাতের থালা এনে রাখলেন দুলাল চন্দ্র পাল। আজও সেই ভাত, ডাল আর উচ্ছে ভাজা। রোজ রোজই একই রান্না, ভালো লাগে না। যা পাচ্ছ তাকে আমায় উদ্ধার করো বাপ আমার। না পোষালে নিজের রাস্তা নিজে দেখো। এ বাড়িতে থাকতে হলে যেমন হবে তেমনই খেতে হবে, অত মন্ডা মিঠাইয়ের জোগাড় দিতে পারবো না। সুচেতন কোনো উত্তর দিল না, চুপচাপ সেরে নিল খাওয়া। খাওয়া শেষ করে নিজের ঘরে ঢুকে বন্ধ করে দিল ঘরের দরজা। আবার এলিয়ে পড়ল বিছানার উপর। বাইরে এখনো গজগজ করছে তার বাবা। ব্যাস, খাওয়া হতে না হতেই আবার গিয়ে শুয়ে পড়ল চিত হয়ে। এ কি ছেলে দিয়েছো তুমি আমায় ভগবান, ধন্য, আমি ধন্য তোমার কাছে। তুলে নাও, এই ছেলের কাছ থেকে আমায় তুমি তুলে নাও, সব পূর্ণ হোক, 16 কল্লা পূর্ণ হোক, আমি আর পারছি না। সুচেতন সব শুনেও না শোনবার ভান করে কানে লাগিয়ে নিল হেডফোন। মোবাইলে চালিয়ে নিল আবার একখানা সিনেমা। বাংলা সিনেমার একেবারে পোকা সুচেতন। তার স্বপ্ন সে একদিন ভীষণ বড় একজন ফিল্ম ডিরেক্টর হবে। তবে স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে ঘাম রক্ত ঝরিয়ে যে পরিশ্রম করতে হয়, সে চিন্তা সুচেতনের অচেতন মাথায় কবে যে ঢুকবে কে জানে। মোবাইলে বিন্দাস সিনেমা দেখছে সুচেতন। সিনেমাটা সবে জমেছে, এমন সময় বেজে উঠল সুচেতনের ফোন।
ধ্যাৎ ভাল লাগে না, সবে শালা সিনেমাটা জমেছিল আর সময় পায় না কল করবার এরা। বিরক্ত করে মারে এরা, আমাকে বিরক্ত করে মারে, শান্তি নেই, কোথাও শান্তি নেই। এদিকে বাপ চেল্লাচ্ছে, এদিকে এ এখন ফোন করছে। হ্যাঁ বল। কিরে, উঠেছিস? খাবার খেলি? হ্যাঁ হ্যাঁ, সব হয়ে গেছে আমার। তুই বল, কি বলবি? বেরিয়ে পড়ে বা তাহলে। এখন এই রোদে একটু পরে বেরোলে হতো না? না, বেশি দেরি করে বাড়ি ফিরলে প্রবলেম আছে, এখনই বেরোতে হবে। দা তারে তুই বল না ফোনে, কি জরুরি কথা আছে তোর, বল। একই তো ব্যাপার, আবার এই ভর দুপুরে দেখা করবার কি দরকার বলতো? কথা বাড়াস না, আয় তাড়াতাড়ি, আমি 5 মিনিটে বেরোচ্ছি। আরে শোন 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 না, বলছি এই কাঠফাটা রোদে ঘাটে না বসে অন্য কোথাও বসলে হয় না? পকেটে পয়সা আছে? নেই তো, থাকলে বলতাম কোনো ক্যাফেতে যেতে। নেই যখন, তখন ঘাটেই আয়, আমি নিচে সিঁড়ির দিকে নেমে অপেক্ষা করব। দেরি করবি না বলে দিলাম, রাখছি। সুচেতন কিছু বলবার আগেই রিয়া কেটে দিল কলটা। অগত্যা জিন্সটা পরে নিয়ে কোনো রকমে একটা জামা গায়ে গলিয়ে নিল সুচেতন। বাড়ি থেকে বেরিয়ে সাইকেলে চেপে বসলো সে। এই শালা প্রেম করা যে কি জ্বালা, রোদ ঝড় জল যখন তখন দেখা করবার হ্যাপা। এই এত রোদে কোনো মানে হয় এসবের? ও বাবা, আমি আসছি, দরজাটা লাগিয়ে দাও। ও আচ্ছা আচ্ছা, নতুন একটা ক্যারেক্টার ঢুকে পড়েছে গল্পে, রিয়া। রিয়া হলো গিয়ে সুচেতনের গার্লফ্রেন্ড। সেই স্কুলের সময় থেকেই ওরা একসাথে, একসাথে স্কুল, একসাথে কলেজ, বলতে গেলে একসাথেই ওদের বড় হওয়া। আজ রিয়া কি যেন একটা জরুরি কথা বলতে এই অসময়ে গঙ্গার ঘাটে ডেকেছে সুচেতনকে। ঘাটের কাছে পৌঁছে রাস্তার একধারে সাইকেলটা রাখলো সুচেতন। তারপর সিঁড়ি দিয়ে নেমে গেল ঘাটের এক্কেবারে নিচের দিকে। কিন্তু কই রিয়া? ও যে বলেছিল এখানেই অপেক্ষা করবে, এখনও কি তবে এসে পৌঁছায়নি সে? রিয়াকে বিরক্ত হয়ে ফোনে ধরতে যাবে সুচেতন, এমন সময় এই তো এসে গেছি আমি। উপরে তাকিয়ে সুচেতন দেখল সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে আসছে রিয়া। আমাকে জরুরি তলব দিয়ে নিজে দেরি করে আসছিস, কেমন রে তুই? হেঁটে এলি নাকি? সাইকেলটা কোথায় রাখলি তুই? আরে আর বলিস না, সাইকেল নিয়ে বেরোচ্ছি বাড়ির থেকে। ওই আমাদের পাড়া অভিমন্যুদা আছে না, দেখতে পেয়ে বললো কোথায় যাবে। আমি বললাম এই দোলতলা ঘাটের দিকে যাব। শুনে সে বলে কি না, চলো আমি বাইকে ছেড়ে দিচ্ছি। আর তুই চলে এলি? আরে বারণ করলাম কয়েকবার, কিচ্ছুতেই শুনলো না ছেলে। কি করব, চলেই এলাম তাই। না না, ভালোই করেছিস, এমনিতেই যা কড়া রোদ, সাইকেল টেনে এত দূর এলে আর দেখতে হতো না। হ্যাঁ, আর জানিস অভিমন্যুদা না নতুন বাইক নিয়েছে, R15, আলাদাই মজা চেপে। সুচেতন আলতো করে মাথা নাড়ল কেবল। রাস্তার উপরে উঁকি দিয়ে নিজের সাইকেলটার দিকে একবার তাকিয়ে নিয়ে কি একটা যেন বলতে যাচ্ছিল সে, তার আগেই রিয়া বলল, চল ওই দিকটায় বসি। চল। নে এবার বল দেখি কিসের জন্য এই জরুরি তলব? হ্যাঁ মানে ওই আসলে কি মানে আসলে করছিস, বল না তাড়াতাড়ি। না মানে কাল আমার দিদি আর দিদির বন্ধুরা দীঘা যাচ্ছে ঘুরতে, হঠাৎ করেই প্ল্যান হয়েছে আসলে। হ্যাঁ তো কি? না মানে দিদি আমাকেও খুব ফোর্স করছে যাওয়ার জন্য। ও আচ্ছা, তা ভালো তো, যা ঘুরে আয়। না মানে সেটা জিজ্ঞাসা করতেই ডাকলাম তোকে। আমি কি যাব? তো সমস্যা নেই তো কোনো? আরে না না, আমার আবার কিসের সমস্যা হবে, যা ঘুরে আয়। ঠিক আছে তাহলে। এটার জন্য তুই আমাকে এই ভর দুপুরে ঘাটে ডেকেছিলি? না মানে সামনাসামনি জিজ্ঞাসা করাই ভালো এসব, তাই না? ছিটিয়াল নাকি ভাই তুই? এটা তো ফোনেও বলা যেত। তা যেত, কিন্তু রিয়া তার কথা শেষ করবার আগেই বেজে উঠল রিয়ার মোবাইল ফোনটা। কে কল করছে দেখ। এই অভিমন্যুদা, তুমি চলে যাও গো, আমার একটু দেরি হবে ফিরতে। আরে কেউ না, ওই অভিমন্যুদা বলছিল ফেরবার সময় ছেড়ে দেবে বাড়িতে, তাই। কেন, ভাঙা সাইকেল আর ভালো লাগছে না নাকি? তোর কথাবার্তাগুলো এবার একটু ঠিক কর, কথা বলার আগে ভালো করে ভেবেচিন্তে তারপর বল। না মানে ভুল তো কিছুই বলিনি, ভাঙা সাইকেলই তো আমার। আমার তো আর তোর অভিমন্যুদার মতো নতুন R15 নেই। নিজেকে না বদলালে কিচ্ছুই হবে না।
এখনো তো একটা চাকরি জোটাতে পারলি না। কি যে হবে আমাদের কে জানে। কবে যে তুই নিজের পায়ে দাঁড়াবি, কবে যে বাবাকে বলবো। ভবিষ্যৎ অন্ধকার পুরো আমাদের। চল চল উঠবো এবার। সুচেতন কেবল শুনল সবটা, উত্তর দিল না একটাও। রিয়া উঠে দাঁড়িয়ে অল্প কিছুক্ষণ কি একটা ভেবে আবার ধপাস করে বসে পড়ল সিঁড়িতে। সুচেতন বলল, কি হলো আবার বসে পড়লি যে? চল বেরোই, আরও কিছু বলার আছে নাকি? হ্যাঁ মানে একটা হেল্প লাগতো। হ্যাঁ হ্যাঁ বল না। ঝন্টুকে 2 দিন রাখতে পারবি তোর কাছে? ঝন্টু মানে? তোর ওই খরগোশটা? হ্যাঁ হ্যাঁ, রাখতে পারবি 2 দিন? I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. এই মেরেছে, আমার নিজেরই সময় অসময় জ্ঞান নেই, তার উপর আবার একখানা খরগোশ। এই আমি পারবো রাখতে। আরে হ্যাঁ হ্যাঁ, কেন পারবি না? আরে ওরকম কোনো চাপ নেই, খালি মনে করে কয়েকবার খেতে দিয়ে দিলেই হবে। সে তো বুঝলাম, কিন্তু আচ্ছা কি খায় ও? ভাত রুটি মুড়ি এসব? ধ্যাৎ, খরগোশ ভাত রুটি মুড়ি এসব খায় কখনো? আমি মানে জানি না তো আসলে কি খায় তাহলে খরগোশ। আমাদের ঝন্টু হে খায়, ঘাস খায়, তুলসী পাতা খায়। ঘাস তুলসী পাতা এসব তো বুঝলাম, কিন্তু এই হেটা আবার কি? ওই ঘাসের মতোই একরকম। হে নিয়ে ভেবে লাভ নেই, তুই ঘাস আর তুলসী পাতা দিলেই হবে। এই কামড়াবে না তো? আরে না না, কিচ্ছু করবে না। বাচ্চাদের মতো ভয় পাচ্ছিস কেন? কোনো ভয় নেই। আচ্ছা ঠিক আছে। বাড়ি ফেরবার পথে রিয়ার বাড়ির সামনে দিয়েই ফিরল সুচেতন। তুই এখানে দাঁড়া, আমি ঝন্টুকে নিয়ে আসছি। রিয়া ঢুকে গেল বাড়ির ভিতর। অল্প কিছুক্ষণেই একটা চৌকো খাঁচা হাতে বাড়ির বাইরে বেরিয়ে এলো রিয়া। এই সুচেতনের প্রথম দেখা ঝন্টুর সাথে। সুচেতন এতদিন ভাবত খরগোশ শুধু সাদা রঙেরই হয়, তবে ঝন্টুর গায়ের রং সাদা নয়, কেমন একটা যেন ব্রাউন ব্রাউন রং। আরে সালা, দেখে আবার লাফাচ্ছে কেমন? এরকম রঙেরও খরগোশ হয়? অনেক রকমের খরগোশ হয় রে, সাবধানে রাখিস কিন্তু, ভয় পাবি না। কিচ্ছু করবে না ঝন্টু। যাও, একদম দুষ্টু করবে না বাবা। 2 দিন একদম লক্ষ্মী হয়ে থাকবে। টাটা। হ্যাঁ টাটা। এই ঝন্টু ভাই টাটা কর, তুইও টাটা করে দে। দুম করে কেমন একটা যেন দায়িত্ব বেড়ে গেল সুচেতনের। একা রামে রক্ষে নেই সুগ্রীব দোসর। সাইকেলের কেরিয়ারে খুব যত্নে খাঁচাটাকে রেখে নিজের লম্বা লম্বা হাত দুটো দিয়ে একটা হাতে কেরিয়ারে বসিয়ে রাখা খাঁচা আর অন্য হাতে সাইকেলের হ্যান্ডেল ধরে কোনো রকমে বাড়িতে ফিরল সুচেতন। এটাকে এবার কোথায় যে রাখি? বাবা দেখলে হবে আরেক কাণ্ড। আমার ঘরেই ঢুকিয়ে রাখি যাই। একদিকে ভালো হয়েছে এই সময়টা বাবা ঘুমায়। চুপি চুপি খাঁচা শুদ্ধ ঝন্টুকে হাতে নিয়ে পা টিপে টিপে নিজের ঘরে ঢুকেই দড়াম করে দরজা বন্ধ করে দিল সুচেতন। খাঁচাটাকে রাখলো তার খাটের একেবারে পাশেই। বাবা ঘরে এলেই খাঁচাটাকে খাটের তলায় অনায়াসে ঢুকিয়ে বাবার চোখ এড়িয়ে যাওয়ার চরম ফন্দিটা মনে মনেই অনেক আগে এঁটে ফেলেছিল সুচেতন। তবে সে গুড়ে বালি, সুচেতনের এই নিখুঁত প্ল্যানিংয়ে এক নিমেষেই জল ঢেলে দিল আমাদের ঝন্টু বাবু। রিয়া সুচেতনকে একটা প্যাকেটে করে ঝন্টুর কিছু খাবারও দিয়েছিল। সেই প্যাকেট থেকে কিছুটা তুলসী পাতা ঝন্টুকে খেতে দিতে গিয়েই হলো বিপত্তি। ঝন্টুকে খাবার দিতে যেই না সুচেতন খুলল খাঁচার দরজা, অমনি খরগোশটা খাঁচার ভেতর থেকে চকাত করে বেরিয়ে শুরু করে দিল বিশাল রকমের লম্পঝম্প। কখনো খাটের নিচে, কখনো আবার এক লাফে খাটের উপর, কখনো এদিক তো কখনো ওদিক। এ কি ঝামেলা রে বাবা, এটাকে এবার ধরবো কেমন করে? তবে রিয়া যে বলল খরগোশ নাকি খুব শান্ত, এ তো রীতিমতো সব ভেঙে ফেলে পারলে।
এই শালা ঝন্টু, এই ঝন্টু আয় ভাই, ফিরে আয় খাঁচাতে। বাবা দেখলে দুজনের কপালেই শনি আছে আজ। আয় বাবা, আয় রে, ওরে ঝন্টু রে, চলে আয় বাবা, চলে আয়। কে শোনে কার কথা? সুচেতনের কথা শুনে যেন আরও দাপাদাপি বেড়ে গেল ঝন্টুর। ঝন্টুর কাণ্ড কারখানা দেখে সুচেতনের মাথায় হাত। হঠাৎ, বাবু বাড়ি ফিরেছিস? এই খেয়েছে রে। ইয়ে মানে হ্যাঁ বাবা ফিরেছি, দাঁড়াও আসছি আমি, দরজা খুলো না, প্যান্ট পরছি। এবার কি হবে, এবার কি হবে, কিভাবে ধরবো মালটাকে? দরজা খুলবো কিভাবে? ভিতর থেকে ছিটকিনি দিয়ে রেখে নাটক হচ্ছে নাকি? আর কতক্ষণ লাগে প্যান্ট পরতে? খোল দরজাটা, দরকার আছে। ঝন্টু এখন খাটের তলায়, ওর দাপাদাপি এখন খানিকটা কমেছে। সুচেতন নিচু হয়ে নিজের মাথাটা খাটের তলায় ঢুকিয়ে ফিসফিস করে বলল, এই এই ঝন্টু, চুপচাপ এখানেই শান্ত হয়ে বসে থাক, এখান থেকে একদম বেরোবি না, বেরোলেই বাবা দুজনকে পিঠে ছাতু করবে। এই হতচ্ছাড়া, প্যান্ট পরছিস না প্যান্ট তৈরি করছিস তুই? খোল দরজাটা। মদ ফদ খাচ্ছিস নাকি আজকাল ঘরের দরজা বন্ধ করে? এই জানোয়ার, খোল। সুচেতন বুঝল এভাবে বাবাকে ঠেকিয়ে রাখা সম্ভব নয়। ঝন্টুকে তো বোঝালো, কিন্তু ও কি আদৌ বুঝলো কিছু? বেরিয়ে পড়বে না তো খাটের তলা থেকে? নিজে থেকে দরজাটা খুলবি না আমি ভাঙবো এবার। কি করছিলিসটা কি এতক্ষণ ধরে ঘরের দরজা বন্ধ করে? সুচেতন কোনো উত্তর দিল না, খালি মাঝে মধ্যেই ভয়ে ভয়ে খাটের তলায় তাকালো আর চোখে। কিরে বল হতচ্ছাড়া, কি করছিলি তুই? মদফদের নেশা ধরেছিস নাকি? আরে কি সব যে বলো না তুমি বাবা, বললাম তো প্যান্ট পরছিলাম। কই প্যান্ট পরছিলি? তুই তো এই জামা প্যান্টটা পরেই বেরিয়েছিলি, বাপকে শেখাচ্ছিস? আরে কি দরকার বলো না তোমার। বুঝেছি, সব বুঝতে পারছি, সব দোষই আছে তাহলে তোমার। তোমার বয়স আমিও পেরিয়ে এসেছি বাবা। দিনের বেলা এমন ঘরের দরজা বন্ধ করে, ইস ছি 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 ছি। ইস কি সব বলছো বাবা তুমি, এগুলো কি সব বলছো? দুলাল চন্দ্র পাল গজগজ করতে করতে মুখ ঘুরিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন, এমন সময় ঘটি হারিয়েছে। ওরে বাপরে, এটা কি রে, কি ওটা? খাটের তলা থেকে তড়াক করে বেরিয়ে এসে একটা বিশাল হাই জাম্প মেরে এক্কেবারে দুলাল চন্দ্র পালের পায়ের সামনে সেফ ল্যান্ড করলো ঝন্টু। খরগোশ? আমার বাড়িতে খরগোশ এলো কোত্থেকে? এই হতচ্ছাড়া, এই হতচ্ছাড়া, এই আবার আরেকটা হতচ্ছাড়াকে তুই কোত্থেকে ধরে এনেছিস? ইয়ে মানে বাবা, মানে হ্যাঁ বাবা, আমি জানি না, মানে হ্যাঁ আমি জানি, আমি বলতামই তোমাকে, আসলে একটু দেরি হয়ে গেছে বলতে। ঠিক আছে ঠিক আছে, যা যা যা, দৌড়ে যা, বাইরের দরজাটা গিয়ে লাগিয়ে এক্ষুনি, নয়তো রাস্তায় বেরিয়ে পড়বে, বিড়ালও ঘুরছে এদিক ওদিক। সুচেতন সোজা দৌড় লাগালো। দরজা লাগিয়ে এসে সুচেতন দেখল ঝন্টু দোলে বাবার কোলে। এ কি বাবা, তুমি ঝন্টুকে ধরলে কিভাবে? ঘাস পাতা আসে কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ঘরেই আছে, আনছি, দাঁড়াও আনছি। ঝন্টুকে কোল থেকে নামিয়ে ওর সামনে কিছুটা ঘাস রাখলেন দুলাল চন্দ্রপাল। ঝন্টু অল্প কিছুক্ষণ আগা পাঁচতলা ঘাসগুলো শুঁকে নিয়ে কুটকুট শব্দ করে শুরু করে দিল পেট পুজো। দুলাল চন্দ্রপাল ঝন্টুর মাথায় আলতো করে হাত বোলাতে বোলাতে শান্ত গলায় বললেন, তোর জ্যাঠার কাছে শুনেছিলাম তোর ঠাকুর দাদার নাকি ছিল একখানা খরগোশ, তার আবার নাম ছিল নাকি নেনু। কি অদ্ভুত নাম। যাই হোক, পেলি কোত্থেকে এটাকে? ওই একটা বন্ধুর, বেড়াতে যাচ্ছে তাই কটা দিন রাখতে বললো আমার কাছে। সাবধানে রাখিস, হতচ্ছাড়া বেড়ালগুলোর থেকে তো খুব সাবধানে, ভীষণ নিরীহ জীবেরা, কথা তো দূর, কোনো শব্দই করতে পারে না তেমন। বাবাকে ঝন্টুর মাথায় এমন সুন্দর করে হাত বোলাতে দেখে
মনে মনে ভীষণ খুশি হলো সুচেতন। ঝন্টুকে রাখা নিয়ে বাবার ভয়ের যে পাহাড় খাড়া করেছিল সে মনে মনে, তা যেন কেমন চোখের নিমেষেই মিলিয়ে গেল। সেই দিনটা ঝন্টুর সাথেই হেসে খেলে কেটে গেল বাবা ছেলের। রাতে ঝন্টুকে খাঁচায় ভরে দিয়ে গেছেন দুলাল চন্দ্র পাল, সাথে একটা বাটিতে দিয়ে গেছেন বেশ খানিকটা ঘাস আর তুলসী পাতা, ঝন্টুর রাতের খাবার। ঘুমোতে যাওয়ার আগে দুলাল চন্দ্র পাল সুচেতনকে বলছিলেন খরগোশদের নাকি অভ্যেস যখন তখন খাবার খাওয়ার। এই নাকি ঘুমোচ্ছে, আবার এই নাকি উঠে বসে কুটকুট করে সাঁটিয়ে দিচ্ছে ঘাস পাতা। ঘটল তাই। তখন ভোর রাত, হঠাৎ কি একটা কুটকুট শব্দে ঘুম ভেঙে গেল সুচেতনের। খাটে উঠে বসে কিছুক্ষণ এদিক ওদিক ফ্যাল ফ্যাল করে তাকাবার পর হঠাৎ সুচেতনের মনে পড়ল ঝন্টুর কথা। হ্যাঁ, এ কাণ্ড ঝন্টুরই। এক মনে কুটকুট শব্দে ঘাস চিবোচ্ছে সে। ঝন্টুকে এভাবে ঘাস খেতে দেখে অজান্তেই কেমন একটা যেন হেসে ফেলল সুচেতন। বিছানায় আবার এলিয়ে দিল গা। সকালে কিসের একটা যেন শব্দে ঘুম ভাঙল সুচেতনের। তড়িঘড়ি বিছানায় উঠে বসল সে। নিচে তাকিয়ে দেখল, এ কি ঝন্টু? ঝন্টু কোথায়? খাঁচাটা কোথায় গেল? বিছানা ছেড়ে এক লাফে সুচেতন বেরিয়ে এলো বাইরে। দেখল দরজার কাছেই রাখা আছে ঝন্টুর খাঁচাটা। খানিকটা দূরেই বসে আছে তার বাবা, আর বাবার কোলে ঝন্টু। ঘন্টু বুড়ো, কি খাবে? কি খাবে? ঘাস খাবে ঘন্টু? ঘাস খাবে আমাদের ঘন্টু বুড়ো? ঘন্টু বুড়ো। সুচেতনের মনে পড়ল কাল রাতে তার বাবা তাকে ঘরের দরজায় ছিটকিনি দিয়ে শুতে বারণ করেছিল। কেন করেছিল সেটা সে নিজের চোখেই দেখে নিল সকাল সকাল। ঝন্টুকে এভাবে বাবার সাথে দেখে সুচেতনের মর্নিংটা একেবারে গুড মর্নিং হয়ে গেল চোখের নিমেষেই। সুচেতনকে দেখতে পেয়ে দুলাল চন্দ্র পাল বলে উঠলেন, আরে বাবা, সকাল 8টায় এটা কে উঠেছে? সূর্য আজ কোন দিকে উঠেছে বলো তো ঘন্টু? কোন দিকে উঠেছে সূর্যটা দেখো তো। সুচেতন মিনমিন করে বলল, ওর নাম ঝন্টু বাবা, ঘন্টু না। একসাথে এভাবেই কেটে গেল ওদের আরও একটা গোটা দিন। পরের দিন দুপুরে হঠাৎ ফেসবুকে রিয়া স্টোরিতে একটা ছবি দেখতে পেল সুচেতন। দীঘার বিচে রিয়া, সঙ্গে আরও 2টো মেয়ে আর 3টে ছেলে। ছবির 2টো মেয়েকেই ভালোভাবে চেনে সুচেতন। ওরা দুজনেই রিয়ার বন্ধু। তবে ছেলেগুলোর মধ্যে একজনকে চেনা চেনা ঠেকলেও বাকি 2জন একেবারেই অচেনা তার। ফেসবুকে সার্চ মারল সুচেতন। অভিমন্যু সেন। প্রোফাইল পিকের সাথে রিয়ার স্টোরির ছবিটা বেশ কয়েকবার মিলিয়ে দেখল সে। হ্যাঁ, ঠিকই ধরেছে সুচেতন। ওই 3টে ছেলের মধ্যে একটা ছেলে সেই নতুন R15ওয়ালা অভিমন্যুই, রিয়াদের পাড়ার অভিমন্যুদা। মাথাটা কেমন যেন হঠাৎ ঘুরে গেল সুচেতনের। তড়ি ঘড়ি সে ফোনে ধরল রিয়াকে। কিরে, কেমন ঘুরছিস? আরে তুই, এই ঝন্টু ঠিক আছে তো? ঝন্টু বিন্দাস আছে। তুই বল, তোর অভিমন্যুদা কেমন আছে? আমি তোকে বলতামই রে, সরি। দেখ, তোর সাথে আমি ফিউচার দেখতে পারছিলাম না কিছু। এখনো বেকার তুই, তাই। চুপ, একদম চুপ। নোংরা মেয়ে একটা তুই। কি অনায়াসে ভেঙে দিলি এতগুলো দিনের বিশ্বাস। লজ্জা করে না? চুপ শালা। তুই কি 25 বছর বয়স, 2 পয়সা ইনকাম করার মুরদ নেই, একটা ভাঙা সাইকেলে করে ঘুরে বেড়াস এখনো? তোর লজ্জা করে না? কাল বিকেলে কল করব, চুপচাপ বড় রাস্তায় এসে ঝন্টুকে দিয়ে যাস। আর পারলে এবার কিছু কর, নয়তো আর বললাম না।
রিয়া কেটে দিল কল। সুচেতন কেমন একটা যেন শান্ত হয়ে গেল। তার চোখ দুটো ভিজে গেল একটা নিঃশব্দ কান্নার জোয়ার ভাটায়। হঠাৎ কি একটা যেন শব্দে পিছনে ঘুরে তাকালো সুচেতন। ড্রেসিং টেবিলটার উপর সুচেতন দেখতে পেল ঝন্টুকে। কি একটা যেন করছে সে। কি ভীষণ রকমের একটা রাগ হলো সুচেতনের ঝন্টুর উপর। এই 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 শালা, সারাক্ষণ তোর নাটক চলছে না? সবসময় তোর নাটক চলছে, সবসময় এটা ফেলছিস সেটা ফেলছিস। তোর বাবার বাড়ি পেয়েছিস এটা, শালা শুয়োরের বাচ্চা। সুচেতন ধরতে যাবে ঝন্টুকে, অমনি ঝন্টু তরাক করে এক লাফে প্রথমে ড্রেসিং টেবিল থেকে খাটে, তারপর খাট থেকে আবার একটা লাফ মেরে সোজা নিচে নেমে দৌড়ে ঢুকে গেল খাটের তলায়। হঠাৎ সুচেতনের চোখ পড়ল ড্রেসিং টেবিলের উপর রাখা ছবিটায়। এই ছবিটাই জিভ দিয়ে চাটছিল ঝন্টু। ছবিটা সুচেতনের মায়ের। তখন সুচেতনের বয়স 9। কি যেন একটা রোগে আজন্মকালের মতো হারিয়ে গেল মা। মায়ের ছবিটা হাতে তুলে বুকে টেনে নিল সুচেতন। তারপর কেন কেন চলে গেলে মা? কেউ এই দুনিয়াতে কেউ ভালো না, তুমি ভালো ছিলে, শুধু তুমি কেন চলে গেলে আমার ছেলে? ভালো লাগে না আমার। রিয়া আমাকে ঠকালো জানো মা, বাবা আমাকে সবসময় বকে। খুব ভালো লাগে না, কেউ ভালোবাসে না আমায় মা, তুমি কেন চলে গেলে আমাকে ছেড়ে? ঝমঝমিয়ে কান্না নামলো সুচেতনের চোখে। এমন বৃষ্টি বাদলার মরশুমে হঠাৎ সুচেতনের পায়ে এসে টোকা মারছে কে? সুচেতন তড়িঘড়ি নিচে তাকালো। পিছনের দুটো পা মাটিতে রেখে সামনের দুটো পা সুচেতনের দিকে তুলে ধরেছে ঝন্টু। এ যেন ওর আবদার। সামনের দুটো পা তুলে ধরে ঝন্টু যেন একটা ছোট্ট শিশুর মতো তাকে কোলে তুলে নেওয়ার অমলিন একটা আবদার রেখেছে সুচেতনের কাছে। হাঁটু গেড়ে বসে পড়ল সুচেতন, দু হাতে বুকে টেনে নিল ঝন্টুকে। I don't think so. No, 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 no. Maybe someday you'll have it your way. Maybe someday it'll all work out. Until then, nope, a nope, a nope, a nope, definitely nope. A nope, nope, a nope. Probably never, ever, 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 ever gonna happen. Oh no. আরও একটা দিন কেটে গেল এভাবেই। ঝন্টুর সাথে দুলাল চন্দ্র পালের খুনসুটিও এই দুদিনে জমে উঠেছে বেশ। তবে সুচেতনের বাড়িতে ঝন্টুর এই ছোট্ট ভ্যাকেশন শেষ। বিকেলে নয়, রিয়ার কল এসে গেছে আজ সকালেই। ঝন্টুকে ফিরিয়ে দিতে হবে এবার। তবে সমস্যা হচ্ছে ঝন্টুকে আজ কিছুতেই খাঁচাতে ভরা যাচ্ছে না। সে কোলে উঠছে ঠিকই, কিন্তু খাঁচার দিকে তাকে নিয়ে গেলেই শুরু হচ্ছে তার বড় বড় সব লং জাম্প আর হাই জাম্প। অগত্যা ঝন্টুকে কোলে নিয়েই বেরিয়ে পড়ল সুচেতন। রিয়া দাঁড়িয়ে আছে বড় রাস্তায়। এই দুদিনে ঝন্টুকে কি সুন্দর কোলে নিতে শিখে গেছে সুচেতন। সুচেতনের কোলে কোলে ঝন্টু চলল নিজের বাড়ির পথে। বড় রাস্তায় মুখোমুখি দাঁড়িয়ে রিয়া আর সুচেতন, আর সুচেতনের কোলে ঝন্টু। সুচেতন অথবা রিয়া কেউই কারোর সাথে কোনো কথা বলল না। সুচেতন রিয়ার মুখের দিকে তাকালো পর্যন্ত না, কেবল দু হাতে ধরা ঝন্টুকে এগিয়ে দিল রিয়ার দিকে। রিয়া আলতো দু হাতে কোলে তুলে নিল ঝন্টুকে। খরগোশটাকে ফিরিয়ে দিয়ে মুখ ঘুরিয়ে নিজের বাড়ির দিকে ফিরছে সুচেতন। হঠাৎ রিয়ার কোল থেকে ছিটকে বিশাল বড় একটা হাই জাম্প লাগালো ঝন্টু। ঝন্টু, কিছুটা দূরেই সুচেতন। ঝন্টুকে রিয়ার কাছে ফিরিয়ে দিয়ে চলে যাচ্ছে সে। হাই জাম্পের পর সুচেতনকে উদ্দেশ্য করে ঝন্টুর সে কি দৌড়! চোখের নিমেষেই সুচেতনের ডান পাটায় গিয়ে
এক ধাক্কা ঝন্টু। সুচেতন তড়িঘড়ি নিচে তাকালো। পিছনের দুটো পা মাটিতে রেখে সামনের দুটো পা সুচেতনের দিকে তুলে ধরেছে ঝন্টু। এ যেন ওর আবদার। সামনের দুটো পা তুলে ধরে ঝন্টু যেন একটা ছোট্ট শিশুর মতো তাকে কোলে তুলে নেওয়ার অমলিন একটা আবদার রেখেছে সুচেতনের কাছে। এই ঝন্টু, এ কি তুই রাস্তায় ছুটছিস কেন এভাবে? লেগেছে মাথায়? আছো আছো আছো, কোলে আছো, আয় আয় আয়। রাস্তার উপরেই হাঁটু গেড়ে বসে পড়ল সুচেতন। দু হাতে বুকে টেনে নিল ঝন্টুকে। আদরে আবদারে ওদের দুজনের মাথার উপরে শান্ত হয়ে এলো একটা গোটা আকাশ। ওদের ভালোবাসা জারি আছে। শেষ হলো পাঁচফোড়নের তৃতীয় গল্প, ভালোবাসা জারি আছে। এবার পালা আমাদের চতুর্থ গল্পের। গল্পের নাম উৎসব। এই গল্পটা নিয়ে না আমি বেশি কিছু বলবো না, বলতে চাই না আসলে। শুধু এটুকু বলবো যে এই গল্পটা আমার মনের প্রচণ্ড কাছের একটি গল্প। আশা করি তোমাদেরও ভালো লাগবে। শুনতে থাকো আজকের চতুর্থ গল্প, উৎসব। ঢাকের শব্দে গম গম করছে চারদিক। হাজার হাজার মানুষের ভিড়ে মেতে উঠেছে আস্ত একটা শহর। ঝলমল করছে আলো, হৈ হৈ করছে খুশি। এত আলো, এত খুশির ভিড়ে প্রায় হারিয়েই গেছে অভাগা হাঁদন। হাঁদন হাঁদন দলুই এবারের পুজোয় কয়েকটা উপার্জনের আশায় কলকাতায় এসেছিল ঢাক বাজাতে। সঙ্গে করে এনেছিল তার একমাত্র মেয়ে শিউলিকে। শিউলির বয়স সামনের পৌষে 10 পেরোবে। তাদের গায়ে তেমন বড় করে পুজো হয় না। রায়চৌধুরী বাড়ির ওই একটা মাত্র পুজো। তবে ওই পুজো সামনে থেকে দেখবার সাধ্যি কই তাদের। তারা জাতে বাগদি, লোকে বলে ছোট জাত। ওই অত বড় রায়চৌধুরী বাড়ির চৌকাঠ পেরিয়ে মাকে দর্শন করা তাদের কাছে স্বপ্ন। কোনো এক পুজোয় হাঁদনের দাদা ননাই হাজার বারণ সত্ত্বেও কারো কথা না শুনে ঢুকে পড়েছিল রায়চৌধুরীদের বাড়ির ভিতর। তারপর সে নাকি এক কাণ্ড। গোটা গাঁয়ের সামনে নাকি রায়চৌধুরীদের বড়বাবু 3 কোটি রায়চৌধুরী চাবুক পেটা করেছিলেন ননাইকে। তারপর থেকে অমন দুঃসাহস আর কেউ দেখায়নি। দূর থেকেই আনন্দময়ী মাকে প্রণাম করা অবধি সবটা সীমাবদ্ধ। হাঁদন অবশ্য প্রতি বছরই তাক লাগানো সব প্যান্ডেল, বিশাল বিশাল সব ঠাকুর দেখতে পায়। পুজোর সময় ঢাকিদের বিশাল চাহিদা কলকাতায়, টাকাও আসে ভালো। হাঁদনও তাই তার ঢাকখানা সঙ্গে নিয়ে চলে আসে শহরে। মনের সুখে ঢাক বাজায় সে। পুজো মিটলে ফেরবার পথে বউ বাচ্চার জন্য এই কদিনের উপার্জনের টাকায় কিনে নিয়ে যায় নতুন জামা কাপড়। তবে এইবার শহরে আসবার সময় হাঁদনের মেয়ে শিউলির সে কি জেদ। সে নাকি শহরে দুর্গা পুজো দেখবে এবার। বড় বড় সব ঠাকুর হয় নাকি ওখানে। হাঁদন প্রথমটায় রাজি হয়নি, কিন্তু বাবা তুমি সব বছর কত ঠাকুর দেখো, এবছর আমিও দেখবো। আমিও যাব তোমার সনে এবছর। তুই আর আউ আউ করিনিস মা। ওখানে তাকবি কোতে তুই? ওই অত বড় শহরে, ওই অত মানুষের ভিড়ে আমি ঢাক বাজাবো না তরে দেখবো ক? কিছু হবে না বাবা, আমি সমস্তক্ষণ তোমার হাত ধরে থাকবো। হাত ধরে থাকলে আমি ঢাক বাজাবো কেমনে? পাগলি। না না বাবা, এবছর আমার নিয়ে যেতেই হবে, যেতে হবে, যেতে হবে, যেতেই হবে। কি যে করি এই মেয়েটারে লয়ে। ঠিক আছে যাবি এবছর আমার সনেই না হয়। তবে একদম কাজ সারা হবি নে মা। শহরের পুজোয় বিশাল ভিড়। সেই ভিড়ে তুই হাইরে গেলে আমি তোরে খুঁজে পাবো কেমনে মা? ভয় নেই বাবা, আমি তোমার সনে সনে থাকবো। কি মজা, কি মজা। আমি এবছর অনেক ঠাকুর দেখবো। অগত্যা এবছর হাঁদনের সঙ্গী শুধু তার ঢাক নয়, সঙ্গে তার একটি মাত্র মেয়ে শিউলিও।
আজ মহাসপ্তমী। শহর জুড়ে লক্ষ লক্ষ মানুষের ঢল, সবার মুখে হাসি, চারিদিকে আনন্দ, কেবল হাঁদন ছাড়া। হাঁদন তার শিউলিকে কোলে তুলে নিয়ে একটু সাহায্যর আশায় পাগলের মতো ছুটছে মানুষের ভিড়ে। প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করছে শিউলি। দাদাবাবু, 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 আমার মেয়েটারে বাঁচান দাদাবাবু। দাদাবাবু, আমার মেয়েটারে একটু হাসপাতালে পৌঁছে দিন দাদাবাবু, আমার মাটা মরে যাবে এবার দাদাবাবু। এ মা, এ কি করে হয়েছে? এত রক্ত! ইস, কি করে হলো এরকম? জানি না দাদাবাবু, ওই মণ্ডপে আমি ঢাক বাজাতে এসেছিলাম, ক্লাবের দাদাবাবুরা রয়ে গিয়েছিল ওদের সাথে, আমার মেয়েটারে লয়ে গিয়েছিল। কিছুক্ষণ পরে আমায় হাঁক দিয়ে কইল আমার মায়ের নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। ও দাদাবাবু, ও দিদিমণি, আমার আপনাদের দুটি পায়ে পড়ি আমি, আমার মাটারে বাঁচান গো দাদাবাবু, আমার মাটারে বাঁচান, আমার মাটা মরে যাবে। অ্যাক্সিডেন্ট? এটা অ্যাক্সিডেন্ট? ইস, কি অবস্থা করেছে জানোয়ারগুলো! কি আপনি কেমন লোক মশাই? মেয়েকে কার সাথে ছেড়েছিলেন? কি অবস্থা! আমি কিছু জানি না দাদাবাবু, ক্লাবের দাদাবাবুরা লয়ে গিয়েছিল ওদের সাথে, আমি কিচ্ছু জানি না। অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার মাটারে বাঁচান দাদাবাবু, আমার আর কেউ নেই, মাটা ছাড়া আমার আর কেউ নেই। এই সবই তো বুঝলাম, আমি তো বউ বাচ্চা নিয়ে ঠাকুর দেখতে এসেছি। আপনি একটা কাজ করুন তো মশাই, পুজোর সময় যান ওইদিকে যান, পুলিশ আছে, যান ওইদিকে যান, আসুন। কি অবস্থা! প্রতিটা মানুষই কেবল এতটুকুই বলছে, বলে এগিয়ে যাচ্ছে হাঁদনকে পিছনে ফেলে রেখে। ও দিদিমণি, ও দাদাবাবু, আমার মাটারে বাঁচান, আমার মাটা মরে যাবে এবার, আপনার দুটি পায়ে পড়ি, আমার মাটারে বাঁচান গো, আমার মাটারে বাঁচান, আমার মাটারে। এটা কি হয়েছে পুজোর সময়? ইস, কি অবস্থা করেছে মেয়েটার! ইস, কে করেছে এরকম? এই চলো চলো, এখানে দাঁড়িয়েও না ফালতুকা, লাইন পড়ছে, ঠাকুরটা দেখতে হবে তো। কিছু কিছু মানুষ হাঁদনের দিকে এগিয়ে দিচ্ছে 10-20 টাকার নোট কিংবা ফ্যাকাশে কয়েকটা কয়েন। আমি বিকিরি নই দাদাবাবু, আমি বিকিরি নই, ও দিদিমণি, আমি বিকিরি নই, আমার মাটারে বাঁচান, মাটা মরে যাবে আমার মাটা মরে যাবে এবার। ও মা, শিউলি মা, এ মা, কথা মা, চোখ খোল মা, ও মা, চোখ খোল। একদল মানুষ হাঁদনের কোলে রক্তাক্ত অর্ধনগ্ন শিউলিকে দেখে প্রায় বমি করে ফেলল রাস্তায়। কেউ শুনছে না হাঁদনের আর্তনাদ, পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছে সবাই। ও দাদাবাবুরা, ও দিদিমণিরা, ও দাদাবাবুরা, আমার মাটারে বাঁচান গো, আপনারা মানুষের বাচ্চা, মায়ের পুজোয় আমার মাটা আমার কোলে এইভাবে মরে যাচ্ছে, আপনারা দেখছেন, আপনারা বাঁচান, ও দাদাবাবু, আমার মাটারে বাঁচান, আমার মাটা মরে যাবে গো, মরে যাবে। শিউলি থেকে থেকে কেমন যেন শান্ত হয়ে যাচ্ছে, আস্তে আস্তে চোখ দুটো বুজে যাচ্ছে তার। খানিকটা দূরেই একজন পুলিশ অফিসারকে দেখতে পেয়ে তার দিকে কাঁদতে কাঁদতে ছুটে চলেছে হাঁদন দলুই। প্রতিবারের মতোই এবারের পুজোতেও শহরের ঢাক বাজাতে এসেছিল সে, তবে এবার তার সঙ্গী শুধু তার ঢাক নয়, এবার সে সঙ্গে করে এনেছে তার একমাত্র মেয়ে শিউলিকে। সামনের পৌষে শিউলির বয়স 10 পেরোবে। হাঁদনের কোলে রক্ত মাখা অর্ধনগ্ন শিউলিকে দেখে পুলিশ অফিসার বিস্ফারিত চোখে তাকিয়ে রইলেন খানিকক্ষণ, তারপর বললেন, এ কি হয়েছে এটা? কি অবস্থা? কে করেছে এরকম? আমি কিছু জানি না বাবু, ওই মণ্ডপে আমি ঢাক বাজাতে এসি গা থেকে বাবু, সঙ্গে করে মেয়েটারে এনেছিলাম শহরের দুর্গা পুজো দেখাতে। ক্লাবের দাদাবাবুরা মেয়েটারে এগরোল খাওয়াবে বলে লইয়া গেল। কিছুক্ষণ পরে আমার হাঁক দিয়ে কইল আমার শিউলি মায়ের নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে।
আমি ছুটতে গেলুম দেখলুম আমার মাটার জামা সেরা রক্ত, চারিদিকে রক্ত। আমার মাটারে বাঁচান বাবু, আমার মাটারে বাঁচান। ও মা, মা কথা বাবা, আমার মাটারে বাঁচান বাবু। কি ক্লাবের ছেলেদের সাথে মেয়েটাকে ছেড়েছিলিস? তুই কি বলদ আছিস? অসুর, এক একটা অসুর ঘুরছে চারিদিকে। মেয়ে মানুষকে কেউ ছাড়ে এমন ভাবে অন্যদের সাথে? আমার মাত্র 10 বছরের মেয়ে বাবু, মাত্র 10 বছরের মেয়ে। সামনের পৌষে 10 হবে, এখনো 10 হয়নি। এ মা, মা শিউলি মা, কথা না মা। মা আমরা অনেক ঠাকুর দেখবো, চল একসাথে। এগরোল খাওয়াবো, ঠাকুর দেখবো, জামা কিনে দেবো, সব দেবো তোরে। এই মা, কথা না মা, শিউলি মা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। এখানে নয়, তুই এক কাজ কর, মণ্ডপের পিছনের দিকে ওই সরু রাস্তাটায় গিয়ে দাঁড়া, আমি আসছি। এখানে মানুষের খুব ভিড়, সবার উৎসব মাটি হয়ে যাবে এসব দেখে। যা যা, জলদি চলে যা, আমি আসছি। জলদি যা, ওই পিছনের সরু রাস্তাটায় যা। মণ্ডপের পিছনের সরু রাস্তাটার দিকে ছোট্ট শিউলিকে কোলে নিয়ে এগিয়ে গেল হাঁদন। কেটে গেছে বেশ কিছুক্ষণ। শিউলিকে কোলে নিয়ে মণ্ডপের পিছনের ফাঁকা সরু রাস্তাটায় পাগলের মতো ছটফট করছে হাঁদন। এক ঝাঁক মানুষকে সঙ্গে নিয়ে হাঁদনের দিকে এগিয়ে আসছেন অফিসার। তাদের সঙ্গে রয়েছেন ক্লাবের গণ্যমান্য সব ব্যক্তিবর্গরা। ওরাই নিয়ে গিয়েছিল শিউলিকে তাদের সাথে। শিউলি তখন বায়না ধরেছিল হাঁদনের কাছে সে এগরোল খাবে। তাদের গাঁয়েও সব পাওয়া যায় না, তবে এবার পুজোয় বাসে চেপে শহরে আসবার পথে সে তার বাবার কাছে শুনেছে। জানিস মা, শহরে ডিমের সাথে রুটি ভেজে কি সুন্দর একটা খাবার পাওয়া যায়, এগরোল নাম, খুব সুন্দর খেতে। এবার খাওয়াবো তোরে। তুমি খাইছো নাকি বাবা? না রে মা, আমি খাইনি, ও সব আমার পেটে সইবে না। তবে কেমনে জানলে সুন্দর খাইতে? শহরে সবাই তো কয়, সবাই 2-3টা কইরা খায়। এবারে তরে আমি খাওয়াবো, তুই খেয়ে কস কেমন খাইতে। শিউলি তার বাবার কথা শুনে তো খুব খুশি। প্রথমবার শহরের খাবার খাবে সে। ডিম দিয়ে ভাজা রুটি নাকি, নাম নাকি এগরোল। ভীষণ মজার খাবার তো। সেই থেকেই শিউলির মাথায় ঘুরছিল এগরোল। আজ সে কি বায়না তার এগরোল খাওয়ার। কিন্তু হাঁদন তো ঢাক বাজাতে ব্যস্ত তখন। মণ্ডপে কাতারে কাতারে মানুষ, কিভাবেই বা নিয়ে যাবে সে শিউলিকে। তখন ক্লাবের ছেলেরাই শিউলির বায়না শুনে বলেছিল, চল আমরা খাইয়ে নিয়ে আনছি এগরোল। শিউলি প্রথমটায় বাবাকে ছেড়ে যেতে চায়নি, তবে হাঁদনের সম্মতি পেয়েই ও গিয়েছিল ক্লাবের ছেলেদের সাথে এগরোল খেতে। তারপর হঠাৎ পুলিশ অফিসার হাঁদনের দিকে এগিয়ে এসে চিৎকার করে বলে উঠল, এই ছোট লোকের বাচ্চা, কি করেছিস তুই এখানে? অসুর একটা, কি করেছিস বাচ্চা মেয়েটার সাথে তুই? ক্লাবের সব ছেলেরাও বলে উঠল, জানোয়ারের বাচ্চা মেয়েটার সাথে কি করেছিস? রাস্তায় মেয়েটার সাথে ছি ছি ছি, মেয়েটার কি অবস্থা, কি করেছিস রে তুই? আমাদের ঢাকিটা শালা এরকম জানোয়ারের বাচ্চা, তুই কি করেছিস মেয়েটার সাথে? অল্প কিছুক্ষণেই বিশাল হইচই বেঁধে গেল সমস্ত রাস্তাটায়। ভিড় করল কাতারে কাতারে মানুষ। পুলিশ অফিসার চিৎকার করে বলে উঠলেন, দেখুন দেখুন, এই জানোয়ারটা, এই অসুরটা ফাঁকা অন্ধকার গলিতে নিয়ে এসে কি অবস্থা করেছে বাচ্চা মেয়েটার। মায়ের পুজোর সময়ও মেয়েদের নিস্তার নেই। দেখুন, পেটান, পিটিয়ে মেরে ফেলুন এই লোকটাকে। তারপর মাটিতে লাশের মতো পড়ে রয়েছে হাঁদন। আর হয়তো কিছুক্ষণ। ক্লাবের ছেলেমেয়েরা নিয়ে গেছে শিউলিকে।
তাকে নাকি হাসপাতালে নিয়ে যাবে ওরা, নয়তো চুপি চুপি বিসর্জন। কে আর দেখছে? চারিদিকে তো উৎসব, লক্ষ লক্ষ মানুষের ভিড়, সমস্ত দিকে খুশি, শুধু খুশি, আনন্দ আর আনন্দ। হঠাৎ হাদনের চোখের সামনে ভেসে উঠল তার শৈশবের দিনগুলো। ছোটবেলা থেকেই তার মাথায় চুল কম, গাঁয়ের ছেলেরা তখন থেকেই তাকে খ্যাপাতো, আবল তাবল সব ছড়া কাটতো তার নামে। এই হাদন বড় হ্যাংলা, চুল ছাড়া টাকলা, হাদনের বাপ ফেকো, হাদন বড় টেকো। এই হাদন বড় হ্যাংলা, চুল ছাড়া টাকলা, হাদনের বাপ ফেকো, হাদন বড় টেকো, হাদন বড় হ্যাংলা, চুল ছাড়া ও বাবা বাবা, এবার কিন্তু আমার 2খানা জামা চাই। ওরে বাবা, 2খানা জামা? হ্যাঁ, 2খানা দিতেই হবে। ব্যাস ব্যাস, দেব, তোর জন্যই তো সব রে মা। তবে কি নিজের জন্য খাটনি করিয়া তো? তোর যা চাই তোরে তাই দেব। কে জানে সেই শিউলি এখন কোথায়? এবারে শরতে মা আনন্দময়ীকে দেখাতে শহরে শিউলি এনেছিল হাদন। হাদন দলুই, যাতে বাদ দি, লোকে বলে ছোট জাত। আমি আর পারছি না বাবা, আমি আর পারছি না। আমার ওই কাকুগুলা। এই হাদন বড় হ্যাংলা, বড় চুল ছাড়া টাকলা, হাদনের বাপ, হাদনের বাপ, হাদন বড় টেকো, বড় টেকো, হাদন বড় চুল ছাড়া টাকলা, হাদনের বাপ ফেকো, হাদন বড় টেকো, হাদন বড় হ্যাংলা। উৎসব গল্পটা তোমাদের কেমন লাগলো আমি একেবারেই জানতে চাইবো না তোমাদের কাছে। এই গল্পটা না বারবার আমার বুকের ভিতরটাকে ভীষণ রকম ভারী করে তোলে। যাই হোক, 4টে গল্প শেষ, এবার শেষ গল্প শুরু হওয়ার পালা। 5 ফোড়নের শেষ গল্পে তোমাদের জন্য রইল অভয়া। শুনতে থাকো রেডিও রামধনুতে 5 ফোড়নের পঞ্চম এবং শেষ গল্প অভয়া। শহরের বুকে আরও একটা খুন, এই নিয়ে মোট 4টে। এবারের খুনও হুবহু আগের 3টে খুনের মতোই। খুনির ধর থেকে মুন্ডু একেবারে আলাদা করে দিয়েছে এবারও। কে মারছে তাদের? সিরিয়াল কিলিংয়ের গন্ধ সমস্ত শহর জুড়ে। পুলিশ কি করছেন, কি বলছেন তারা? আসুন শুনে নেওয়া যাক। দেখুন, আমরা যথাসাধ্য চেষ্টা করছি। বিষয়টা যে সিরিয়াল কিলিং সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর 4টে খুনের প্যাটার্ন একেবারে একই, এবং প্রত্যেকটা ডেড বডির পাশ থেকে আমরা একই জিনিস খুঁজে পেয়েছি 4বারই। 2টো টুকরোতে ভাঙা একটা মোমবাতি। আমরা বোঝার চেষ্টা করছি এই 2 টুকরো করা মোমবাতি দিয়ে খুনি আসলে আমাদের কি বোঝাতে চাইছে। আমরা চেষ্টা করছি আপ্রাণ। আশা করছি খুব তাড়াতাড়ি খুনির ছোট্ট কোনো ভুল আমাদের ঝাপসা পথ কিছুটা হলেও পরিষ্কার করে দেবে। জনগণকে বলবো পুলিশের উপর ভরসা রাখতে। আজকালকার মেয়েদের জামা কাপড় যে ছিঁড়ি, তাতে মাসে 10-20টা রেপ খুব একটা আশ্চর্য হওয়ার বিষয় নয়। কি বলেন স্যার? সাব ইন্সপেক্টর সাহা প্রশ্ন করল অভয়রঞ্জন ঘোষকে। অভয়বাবু, ও সরি, বাবু নয় স্যার, উত্তর দিলেন। এই সাহা, তুমি তো দেখতে মানুষ, কথাবার্তা এমন জানোয়ারের বাচ্চাদের মতো কেন? না স্যার, মানে পোশাকগুলো দেখলে ঘেন্না করে, পেট দেখানো, বুক বেরোনো খাড়া হয়ে যায় না? তাই জন্য মেয়েগুলোকে রেপ হতে হয় বলো? হ্যাঁ মানে বুঝেছি, খুব উচ্চ বিচার। সাবধানে থেকো, বলা তো যায় না কোন দিন তোমার মা বোনের সাথে এমন হয়। এই বাই দ্য ওয়ে, তোমার বাড়ির মেয়েরা কি সারাদিন বোরখার ভিতর থাকে? মুখগুলো পারলে মাংকি ক্যাপ দিয়ে ঢেকে রাখতে বলো। বলা তো যায় না,
মুখ দেখেও কার কখন খাড়া হয়ে যায়। আর কোনো উত্তর দেয় না দীপক সাহা, মানে ইন্সপেক্টর সাহা। অভয় রঞ্জন ঘোষ, গোয়েন্দা, লালবাজার, সিরিয়াল কিলিং এক্সপার্ট, ২৬ বছরের কেরিয়ার। এ যাবৎ 12খানা খ্যাপাচোদা সিরিয়াল কিলারকে পাকড়াও করেছেন তিনি। এবার 13 নম্বরের পালা। এবারের কিলার বেশ অন্যরকম। পরপর 4টে খুন। খুনের স্টাইল সিম্পল, স্রেফ ধর থেকে মুন্ডুটা যত্ন করে আলাদা করে দেয় সে। লাশের পাশে রেখে দেয় 2 টুকরো করা একখানা মোমবাতি। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটাই, মোমবাতি কেন, তাও আবার 2 টুকরো করে ভাঙা। যাই হোক, উপর থেকে স্ট্রিক্টলি অর্ডার, খুনিকে ইমিডিয়েটলি ধরে ফেলতে হবে। খোদ সিএম এই অর্ডার দিয়েছেন, আর কোনো খুন হতে দেওয়া যাবে না। অবশেষে দায়িত্ব এসে পড়েছে অভয় রঞ্জন ঘোষের উপর। ওনাকেই অ্যাসিস্ট করছেন দীপক সাহা। আচ্ছা সাহা, কি বুঝলে, কি বিষয় আছে যেগুলো নিয়ে মাথা ঘামাতে হবে বলে মনে হয়? সাহাকে প্রশ্ন করলেন অভয় রঞ্জন ঘোষ। দেখুন স্যার, 3টে বিষয় খুব ভাবাচ্ছে। বাবা, 3টে? এক এক করে শোনাও দেখি। বলে একটা সিগারেট ধরালেন অভয় রঞ্জন ঘোষ। সাহা বলতে শুরু করলো, দেখুন, 1, যে 4টে খুন হয়েছে 4জনই পুরুষ। 2, 4জনেরই পোস্টমর্টম রিপোর্ট বলছে ভিকটিমদের গায়ে মহিলার নখের আঁচড়ের দাগও পাওয়া গেছে। সেক্ষেত্রে কিলার কোনো মহিলা হতেই পারে। মেয়েরা খুব খামচি করে বলছো? যাই হোক, 3 নম্বরটা শুনি। কি যে বলেন স্যার। 3 নম্বরটা হলো 4জনেরই লাশ যেখান থেকে আমরা পেয়েছি, কিলার তাদের সেখানে মারেনি, মেরেছে অন্য কোথাও। আর স্যার, আরও একটা বিষয়, ভিকটিমদের বুকের উপর, পেটের উপর, হাতে দড়ির প্যাচের মতো মোটা মোটা দাগ পাওয়া গেছে। পিঠে এমন কোনো দাগ নেই। মনে করা হচ্ছে ওদের চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছিল কোনো। এটাকে বলছে আমাদের ফরেন্সিক টিম? হ্যাঁ স্যার। আরে জব্বর ব্যাপার। ফরেন্সিক তো ভালোই কাজ করে, মাঝে মাঝে অযথা রেপ কেসকে সুইসাইড কেস বানিয়ে দেয়, গাল খায় হারামিগুলো। যাকগে, তোমার ভারতরত্ন তো আটকানো যাচ্ছে না। হে মানে কেন, মানে কি স্যার? না, 3টে পয়েন্টই একেবারে খাসা। তো মোদ্দা কথা যেটা দাঁড়াচ্ছে সেটা হলো, কিলার একজন মহিলা, যিনি কিনা ভিকটিমদের ধরে এনে চেয়ারের সাথে দড়ি দিয়ে বেঁধে ভালোবেসে তারপর মুন্ডুটা কেটে নেয়, তাই তো? হালকা করে মাথা নাড়ে ইন্সপেক্টর সাহা। হঠাৎ বেজে ওঠে অভয় রঞ্জন ঘোষের মোবাইল ফোনটা। একরাশ বিরক্তি নিয়ে কল রিসিভ করেন তিনি। অভয়, কতদূর এগোলে? এগোয়নি স্যার, ঠিক মুড আসছে না। মস্করা হচ্ছে? 4টে খুন ইতিমধ্যেই ডান, 5 নাম্বারটা আটকাতেই হবে। হবে বললেই তো আর হয়ে যাবে না স্যার, ভাবতে হবে, বুঝতে হবে, তারপর না ধরতে হবে। সিএম এর অর্ডার আছে, যত তাড়াতাড়ি সম্ভব কিলারকে ধরতে হবে। তাড়াহুড়ো করতে পারবো না স্যার। তাহলে কি পারবে? আপনাদেরই তো ডিপার্টমেন্ট। 2 বছর ধরে শহরে 8টা রেপ কেসের দোষীরা এখনো নিখোঁজ। সময় আপনি লাগাবেন ভালো, আর আমি লাগালেই হুড়কো স্যার। মানে দেখো কি করা যায়। সিএম কিন্তু স্ট্রিক্টলি অর্ডার দিয়েছেন। সিএমকে বলুন না বারবারের মতো এবারেও আন্দোলনে নেমে পড়তে। বলা তো যায় না, কিলার নিজে এসে ধরা দিয়ে দেয় যদি। এই বলে কলটা কেটে দেন অভয় রঞ্জন ঘোষ। আরও একটা সিগারেট ধরিয়ে তিনি সাহার উদ্দেশ্যে বলেন, বুঝলো সাহা, মনে হচ্ছে আবার একটা খুন হবে, কিন্তু কবে যে হবে। আবার বেজে ওঠে ফোন, এবার সাহার। ফোনের আওয়াজ শুনে অভয় রঞ্জন ঘোষ বিরক্তি মাখা স্বরে বলে ওঠেন, এই বালের ফোনগুলো নিয়ে আর পারা যায় না। দিন নেই রাত নেই, ম্যামা করে বেজে উঠতে পারলেই হলো। সাহা কল রিসিভ করে
ফোনে কথা বলতে থাকেন। অভয়রঞ্জন ঘোষ সিগারেট টানতে টানতে কেসের ফাইলগুলোতে মন দেন। কয়েক মিনিট পর কান থেকে ফোন নামিয়ে রেখে সাহা বলে, আর পারা যায় না স্যার, এদিন নিয়ে আর পারা যায় না। আজ রাতে আবার একটা ক্যান্ডেল মার্চ, আবার ট্রাফিক জ্যাম, সময় নষ্ট। ফাইল থেকে মুখ তুলে অভয়রঞ্জন ঘোষ বলেন, সময় নষ্ট নষ্ট নষ্টই বটে। এনে দাও জাস্টিস ওদের, তাহলে তো আর সময় নষ্ট হয় না কারো। আচ্ছা স্যার, আপনি বলুন, হাতে মোমবাতি নিয়ে মিছিল বার করলেই জাস্টিস পাওয়া যায়? আর কে নাকি রেপ হয়েছে, আদৌ হয়েছে কিনা ভগবান জানে। ভগবান জানে কি স্যার? এই যে তুমি ইন্সপেক্টর দীপক সাহা, একটা পাক্কা হারামজাদা। কি যে বলেন স্যার। হ্যাঁ, যাই হোক বাড়া, ক্যান্ডেল মার্চ তাহলে আজও আছে। 5 নম্বর খুনটা আজই হবে। মানে ক্যান্ডেল মার্চের সাথে খুনের কি সম্পর্ক? আছে বাবা, সম্পর্ক আছে। মারিয়ে তো সিরিয়াল কিলিং এক্সপার্ট হয়নি। মাথা নিচু করে ফেলে ইন্সপেক্টর সাহা। অভয়রঞ্জন ঘোষ আবার বলতে শুরু করেন, প্রথম খুন, ভিকটিমের নাম দুলাল সান্যাল, বয়স 37, খুন হন 11ই আগস্ট। দ্বিতীয় খুন, ভিকটিমের নাম সুশান্ত পালিত, বয়স 29, খুন হন 26শে আগস্ট। 3 নম্বর খুন, ভিকটিমের নাম প্রত্যুষ রয় চৌধুরী, বয়স 40, খুন হন 1 সেপ্টেম্বর। 4 নম্বর খুনটা হয় গতকাল, অর্থাৎ 12ই সেপ্টেম্বর। ভিকটিমের নাম সমীর কুমার সেন, বয়স 62, 62। ইন্সপেক্টর সাহা এসব শুনে মাথা চুলকোতে চুলকোতে বলেন, হ্যাঁ সেসব তো জানি, কিন্তু এদের সাথে ক্যান্ডেল মার্চের কি সম্পর্ক? সম্পর্ক গভীর সাহা, সম্পর্ক গভীর। 11ই আগস্ট, 26শে আগস্ট, 1 সেপ্টেম্বর আর গতকাল অর্থাৎ 12ই সেপ্টেম্বর, এই 4 দিন কি ছিল মনে আছে? না মানে ঠিক মনে পড়ছে না। তা পড়বে কেন? ভাবো ভাবো, ভেবে বলো। তুমি বললে ক্লু দিতে পারি, দেবো একটা। সাহা মাথা নাড়ে। অভয়রঞ্জন ঘোষ আবার বলতে শুরু করেন, 9ই আগস্ট দুপুরে কলকাতার বুকে একটি সরকারি স্কুলের একখানা ক্লাসরুমে সেই স্কুলেরই এক শিক্ষিকার অর্ধনগ্ন ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গিয়েছিল, মনে পড়ে? সাহা মাথা নাড়ে। বাহ, ভাগ্যিস মনে পড়েছে এটা। যাই হোক, প্রথমে বলা হয় সুইসাইড, পরে দ্বিতীয়বারের পোস্টমর্টেম রিপোর্ট বলে একাধিকবার একাধিক লোকজন প্রথমে মেয়েটিকে নৃশংসভাবে ধর্ষণ করে এবং তারপর নর পিশাচের মতো মেয়েটির উপর অত্যাচার করে খুন করা হয়। দ্বিতীয় পোস্টমর্টম থেকে সব পরিষ্কার হওয়ার পর এই সমস্ত ঘটনা জেনে ক্ষিপ্ত হয়ে ওঠে জনগণ। সেটাই স্বাভাবিক। দিনে দুপুরে অমন জলজান্ত একটা মেয়ে, একজন শিক্ষিকা, নিজের স্কুলের ভিতরেই। ঘেন্না হয় মানে ঘেন্না। তোমার বোধহয় হয় না, তুমি তো বোরখার মাংকি ক্যাপে বিশ্বাসী, তাই না শাহ? এই বলে একটা সিগারেট ধরান অভয়রঞ্জন ঘোষ। বলতে শুরু করেন আবার, এই ঘটনাকে সুইসাইড বলে চাপা দেওয়া হচ্ছিল। কেন হচ্ছিল? প্রশ্ন জাগে রাজ্যের প্রত্যেকটা জনগণের মাথায়। কেটে যায় 24 ঘন্টা, দোষীদের কোনো রকম খোঁজ করতে পারে না পুলিশ প্রশাসন। 11ই আগস্ট পথে নেমে আসেন জনগণ। দাবি একটাই, ন্যায় চাই, ন্যায়, বিচার চাই। আমিও তাদের দলেরই একজন, আমারও ন্যায় চাই, বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস। হাতের জ্বলন্ত সিগারেটটা রাগে ঘেন্নায় জানলা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলেন অভয়রঞ্জন ঘোষ। শান্ত গলায় তিনি আবার বলেন, 11ই আগস্ট, 26শে আগস্ট, 1 সেপ্টেম্বর, 12ই সেপ্টেম্বর, এই 4 দিনই শহরের বুকে নেমে আসে মানুষ। তারা কি চায়?
বিচার চায়। তাদের হাতে মোমবাতি, চোখ ভেদ করে জল বেরিয়ে আসছে বারবার। তারা শুধু বিচার চায়, চায় নারী সুরক্ষা। তারা চায় মানুষের রূপ ধরা ওই জানোয়ারগুলো সাজা। বুঝতে পারলে কিছু? হ্যাঁ, আরও গুলিয়ে যাচ্ছে স্যার। এটা তো অন্য কেস, আমরা তো সিরিয়াল কিলার ধরছি। কিছুই বুঝতে পারছি না তো স্যার। ধর মারা, সালা চারিদিকে অশিক্ষা। না মানে সরি স্যার, 11ই অগস্ট, 26শে অগস্ট, 1 সেপ্টেম্বর আর গতকাল অর্থাৎ 12ই সেপ্টেম্বর শহরের বুক চিরে হাজার হাজার মানুষ পথে নেমেছিল, আমি জানি স্যার, কিন্তু এর সাথে আমাদের কেসের সম্পর্ক কি? চোখ খুলে দেখো, ভালো করে চোখ খুলে দেখো। ঠিক ওই দিনগুলোতেই খুনগুলো হয়েছে। ওই 4 দিনই একটা একটা করে খুন হয়েছে। আরে সালা, স্যাঁটা ভাঙা তো স্যার, এটা তো খেয়াল করিনি। ওই 4 দিনই ক্যান্ডেল মার্চ, তাই জন্য কি ভিকটিমের লাশের পাশে মোমবাতি? বেশি বাড়াবাড়ি করো না সাহা, এর পরের বার থেকে আমার সামনে এইসব বালের ল্যাঙ্গুয়েজ ইউজ করলে কেলিয়ে গাঁড় ভেঙে দেবো। যাই হোক, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই যে ভিকটিমের সঙ্গে ক্যান্ডেল মার্চের সম্পর্ক আছে বলেই মোমবাতি। কিন্তু সন্দেহ একটাই, ভেঙে 2 টুকরো করা মোমবাতি মানে কি? এই এত সহজ ব্যাপারটা আমাদের ডিপার্টমেন্টের কেউ সালা বুঝতেই পারলো না। কি অবস্থা! সেটাই তো ভাবি, ঢ্যামনায় ডিপার্টমেন্টটা একেবারে ভরে গেছে সালা। বালগুলো সিরিয়াল কিলার ধরবে না মিছিলে যারা হাঁটছে, প্রতিবাদ করছে, আন্দোলন করছে তাদেরকে ধরে ধরে ক্যালাবে? যাই হোক, আজ আবার একটা ক্যান্ডেল মার্চ। আগেই বললাম যে আজ আবার একটা খুন হবে, 5ম খুনটা আজকেই হবে। যাই বলুন, মানুষের মিছিল যত দিন যাচ্ছে তত বাড়ছে। খেয়ে দেয়ে কাজ নেই। সত্যিই বোধহয় খেয়ে দেয়ে কোনো কাজ নেই ওদের। সাহা, নয়তো পরের মেয়ের বিচার চেয়ে এভাবে সবাই রাস্তায়, সবাই লড়ছে, সবার গলায় এক সুর, একটাই সুর, উই ওয়ান্ট জাস্টিস। আচ্ছা, তোমার নিজেকে আয়নায় দেখতে কেমন লাগে সাহা? আগে ভাল লাগতো, এখন খানিক বুড়ো বুড়ো লাগে স্যার। বুড়ো বুড়ো লাগে? আর মানুষের বাচ্চা লাগে? স্যার, আপনি আমাকে অনেকক্ষণ ধরে অনেক কথা শোনাচ্ছেন। আমি ভুল কি বলেছি স্যার? আপনি শোনেননি? কি? প্রিকশন ইজ বেটার দ্যান কিওর। এই ইংরেজি চুদিও না তো, বিরক্ত লাগে বাড়া। হ্যাঁ, যাই হোক, তোমার ওই প্রিকশন ইজ বেটার দ্যান কিওর এর মানে কি? মানে কিছুই না স্যার, সমস্যাটা এখনকার মেয়েদের পোশাকে। উত্তেজক পোশাক পরার জন্যই এমনটা হচ্ছে বারবার। এসব না থামলে এর পরেও হবে। আমরা হাজার চেষ্টা করেও কিছু থামাতে পারবো না। মেয়েরা সেদিন বিকিনি পরে স্কুলে যায়নি যতদূর জানি। যাকগে, তোমার মতো গান্ডুর সাথে আমি এ ব্যাপারে আর কোনো রকম কথা বলতে চাই না। ঠিক সময় সব কিছুর উত্তর তুমি নিজেই পাবে, অবশ্যই পাবে। আচ্ছা সাহা, কতদিন স্নান করনি? গা থেকে কেমন জানোয়ারের বাচ্চার মতো গন্ধ আসছে। এভাবে আপনার সাথে কাজ করা যাবে না স্যার, যাবে না। আমি অন্তত পারবো না। আরে বাল, চটে যাচ্ছ কেন? আমরা কি মজা করব না? করবো না আমরা মজা? আজ তো মিছিল, আপনার কথা অনুযায়ী 5ম খুনটা তাহলে আজই হচ্ছে। কি করণীয় তবে? দাঁড়াও, আপাতত সবটাই তো অনুমান। অনুমানটা আগে ঠিক হতে দাও হনুমান। মানে কিছুই না, কিছুই করব না এখন আপাতত। চলো সাহা, একটা কম্পিটিশন হোক, কে কতক্ষণ হাত গুটিয়ে বসে থাকতে পারে। আপনি কি যে বলেন স্যার, কিছুই বুঝি না। আজ তাহলে টিম রেডি রাখি, রাতে গিয়ে দেখি মিছিলে। আপনার অনুমান ঠিক হলে কিলার নিশ্চয়ই থাকবে সেখানে। মিছিল? আমি তো যাচ্ছি মিছিলে, এর আগের 4বারও গেছি। আমিও ন্যায় চাই,
জাস্টিস। আরে স্যার কেসটার কি হবে? ধর মারা, বললাম না হাত গুটিয়ে বসে থাকতে। আজ 5 নাম্বারটা যদি হয় আমার অনুমানটা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে, তারপর না হয় ভাববো কিলারকে ধরার কথা। আর শোনো সাহা, পারলে মানুষগুলোকে আগের বারগুলোর মতো পিটিও না আজ। তোমার শিরদানাটা তো ভাঙা, মানলাম। ওদেরগুলোকেও মেরে নাই বা ভাঙলে, ওদের তো ছোট্ট একটা চাওয়া, ওদের ন্যায় চাই সাহা, ন্যায়, একটু জাস্টিস। সেপ্টেম্বরের পর 13ই সেপ্টেম্বর শহরের বুকে আরও একটা খুন, পরপর দুদিনে 2টো খুন, এই নিয়ে 5টা খুন। খুনের প্যাটার্ন এবারও সেম, ধর থেকে আলাদা করে দেওয়া হয়েছে মুন্ডু, লাশের পাশে আবারও মিলেছে 2 টুকরোয় ভাঙা মোমবাতি। কি হচ্ছে শহরে? একদিকে ন্যায়ের চেষ্টায় কাতর হওয়া আপামর রাজ্যবাসীর হাহাকার, অন্যদিকে নৃশংস এই হত্যালীলা। কি করছে কলকাতা পুলিশ? কলকাতা পুলিশ হাত গুটিয়ে তামাশা দেখছে বেবি। কি বলো সাহা? টিভির ভলিউমটা কমিয়ে দেন অভয়রঞ্জন ঘোষ। আপনার অনুমানই তাহলে ঠিক স্যার। 13 তারিখের ক্যান্ডেল মার্চেও আরও একটা খুন, কিন্তু এবারে আবার নতুন লোচা স্যার। এবারের ভিকটিম যে আবার মেয়ে ছেলে নয়, মহিলা। নাম মহুয়া ব্যানার্জি, বয়স 52। হ্যাঁ ওই হলো। মেয়ে ছেলে আর মহিলায় কি ফারাক? স্বাভাবিক, তুমি বুঝবে না সাহা। মেয়ে ছেলে আর মহিলার ফারাক তোমার বোঝার কথা নয়। যাই হোক, আরও কিছুদিন হাত গুটিয়ে বসে থাকতে হবে। এ কি কেন স্যার? আমরা ধরবো না কিলার? হ্যাঁ, কিলার তো আমার বিয়ে করা বউ, যে চাইলেই ধরে ফেলবো। সাহা, আমরা এখনো ধরবো করছি, কিন্তু ধরতে পারছি না স্টেজে। নেক্সট মিছিলের খবর কবে? এখনো জানা যায়নি স্যার, তবে আজকালের ভিতরেই হবে কিছু একটা। মানুষকে আর ভয় দেখিয়ে দাবিয়ে রাখা যাচ্ছে না স্যার। যাবে না, মানুষকে আর দাবিয়ে রাখা যাবে না, ওদের আর দাবিয়ে রাখা যাবে না, কিছুতেই না। ওদের জাস্টিস ওরা নিজেরা এবার বুঝে নেবে। তুমি এসব নিয়ে মাথা ঘামিও না অযথা। শির দাঁড়া গজিয়ে গেলে আবার তো সমস্যায় পড়বে। তুমি খবর দিও নেক্সট মিছিল কবে হচ্ছে। আশা করা যায় ওই দিনই কিস্তিমাত। 15ই সেপ্টেম্বর শহরের সমস্ত মানুষ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আবার ডাক দেয় আন্দোলনের। আবার একটা প্রতিবাদ মিছিলের কারণ জাস্টিস। শহরের বুকে যে মেয়েটাকে নৃশংসভাবে রেপ করে হত্যা করা হয়েছে তার জন্য জাস্টিস। আরও একটা খুনের আশঙ্কায় ওদিকে সাহা কল করে অভয়রঞ্জন ঘোষকে। হ্যালো স্যার, আজই আন্দোলন। হ্যাঁ শুনলাম। টিম রেডি রাখি তাহলে স্যার? না মারা, তামঝামের দরকার নেই বেশি, তুমি আমি যথেষ্ট। হ্যাঁ স্যার, তার উপর কিলারের তো আবার মেয়ে হওয়ার সম্ভাবনাই বেশি। মেয়ে যদি হয় টিম ফিম সাজিয়ে লাভ কি? আমি একাই কাফি। বলে আমার পালের বীর পুরুষ রে। ওই মেয়েই কিন্তু 5 জনকে টাঁসিয়ে মায়ের ভোগে পাঠিয়েছে, মনে আছে তো? মায়ের ভোগে, ইন দ্য ভোগ অফ মা। কি বুঝলে? এই বলে কল কেটে দেন অভয়রঞ্জন ঘোষ। মিছিলের স্পটে সময়ের আগেই পৌঁছে যায় দুজন। যথা সময় শুরু হয় মিছিল। হাজার হাজার মানুষ, সবার চাই ছোট্ট একটা জিনিস, ন্যায়, একটুখানি জাস্টিস। মোমবাতি হাতে হাজার হাজার মানুষ বলে উঠছে বারবার, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। মিছিলে হাঁটতে হাঁটতে অভয়রঞ্জন ঘোষ ইন্সপেক্টর দীপক সাহাকে বললেন, এই যে সাহা,
চোখ কান খোলা রেখো। জানো তো আইনের চোখে কালো কাপড় বাঁধা। ভুলে যেও না তুমি আইনের রক্ষক। তাই তোমাকে একেবারে সজাগ থাকতে হবে, কি বুঝলে? হ্যাঁ স্যার, আমি সব কিছু একদম সিসিটিভি ক্যামেরার মতো ক্যাপচার করছি, আপনি চাপ নেবেন না তো। মিছিল এগোতে থাকে, আর মিছিলের সঙ্গে এগোতে থাকে অভয়রঞ্জন ঘোষ আর ইন্সপেক্টর সাহা। হঠাৎই সাহা পিছন ঘুরে মিছিলের ঠিক পিছন দিকে তাকিয়ে দেখতে পায় একটা মেয়ে দূরে। খোলা চুল, পোশাক সাদা, সাদা পোশাকে লাল অক্ষরে কি যেন একটা লেখা। সে হাতে ধরে রয়েছে একটা মোমবাতি। মোমবাতিটা মাঝখান থেকে ভাঙা। মেয়েটির হাঁটার গতির সাথে তাল মিলিয়ে ভাঙা মোমবাতির উপরের অংশটা দুলে উঠছে বারবার। মোমবাতির নিচের অংশটা শক্ত হাতে মুঠো করে ধরে আছে মেয়েটি। সাহা হাঁটার গতি কমায়। কিছুক্ষণেই সাহার সাথে মেয়েটির দূরত্ব কমে আসে। সাহা স্পষ্ট দেখতে পায় মেয়েটির সাদা পোশাকে লাল অক্ষরে লেখা, জ্বালব না আর মোমবাতি আজ, চাইব না আর ভিক্ষা, নিজের হাতেই করব জবাই, নিজেই দেব শিক্ষা। আরে সালা, এই তো স্যার, পেয়ে গেছি স্যার, পেয়ে গেছি, ধরে ফেলেছি কিলারকে স্যার, আসুন স্যার আসুন। সাহাকে দৌড়ে আসতে দেখে মেয়েটি মিছিল ভেঙে বেরিয়ে পড়েছে। ততক্ষণে সাহা ছুটছে মেয়েটির পিছনে। সামনে একটা অন্ধকার গলির ভিতর ঢুকে পড়ে মেয়েটি। সাহা উন্মাদের মতো দৌড় লাগায় মেয়েটির পিছনে। আরেকটু, ব্যাস, সাহা ধরে ফেলে মেয়েটিকে। হঠাৎ ভারী কিছু একটা এসে লাগে সাহার মাথার পিছনে। সাহা তীব্র স্বরে চিৎকার করে ওঠে। সাহার জ্ঞান ফেরে। সে নিজেকে আবিষ্কার করে একটা ফাঁকা অন্ধকার ঘরে। ঘরের জানলা দরজা বন্ধ। একটা ক্ষীণ আলো জ্বলছে ঘরটায়। একটা কাঠের চেয়ারের উপর বসে আছে সাহা। মোটা দড়ি দিয়ে সেই চেয়ারেই আষ্টে পৃষ্ঠে বাঁধা রয়েছে সে। মাথার পিছনে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে তার। চিৎকার করে ওঠে সাহা। কে 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 বেঁধেছিস আমায় এখানে? কে বেঁধেছিস? সামনে আয় শালা, সামনে আয়, দম থাকলে খুলে দে আমায়। হঠাৎ ইন্সপেক্টর দীপক সাহার সামনে এসে দাঁড়ায় সেই মেয়েটি। খানিকটা অস্পষ্টভাবে দেখতে পায় সাহা মেয়েটিকে। আরও অস্পষ্টভাবে সে দেখে মেয়েটির পিছনে দাঁড়িয়ে আছে অভয় রঞ্জন ঘোষ। সাহা অভয়বাবুকে, সরি, অভয় বাবু নয়, আগেই বলেছি অভয় স্যার। অভয় স্যারকে দেখতে পেয়ে চিৎকার করে ওঠে। আরে স্যার, এই তো আমি স্যার, আমাকে বেঁধে রেখেছে স্যার, এই তো আমি। অভয়রঞ্জন ঘোষ কোনো উত্তর দেন না। মেয়েটি শান্ত পায়ে এগিয়ে যায় সাহার দিকে। চুলের মুঠি চেপে ধরে মেয়েটি সাহাকে বলে, জানোয়ার, পোশাক না রে, বুক পেট দিকে ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে হয় খুব তোদের। সাহা তীব্র যন্ত্রণায় চিৎকার করে ওঠে। মেয়েটি বলে, অভয়দা, দাও ছবিগুলো। জানোয়ারটাকে দেখাতে হবে, বোঝাতে হবে দোষটা পোশাকের নয়, দোষটা আমাদের নয়। মেয়েটির দিকে এগিয়ে আসে অভয়রঞ্জন ঘোষ। পকেট থেকে বের করে দেয় বেশ কিছু ফটোগ্রাফস। সাহা কিছুই বুঝতে পারে না কি হচ্ছে এসব, কিসের ফটোগ্রাফস। অভয় স্যারের হাত থেকে ছবিগুলো হাতে নেয় মেয়েটি। একেবারে উপরের ছবিটা হাতে নিয়ে সাহার চোখের সামনে তুলে ধরে সে। ছবিটা একটা সাধারণ শাড়ির ছবি। শাড়ির ছবিটা সাহাকে দেখিয়ে চিৎকার করে বলে ওঠে মেয়েটি, দেখ ছবিটা, ভালো করে দেখ। 2011, অনামিকা দত্ত, বয়স 39 বছর। অফিস থেকে ফিরছিলেন, এই শাড়িটাই গায়ে ছিল সেদিন। তখন রাত 10টা। প্রথমে ধর্ষণ, পরে খুন। শাড়ির ছবিটা ফেলে দিয়ে পরের ছবিটা হাতে তুলে নেয় মেয়েটি। সালোয়ার কামিজের ছবি। দেখ জানোয়ার, 2013, ঋতিকা আগরওয়াল, বয়স 27। এই সালোয়ার কামিজটাই পরেছিল সেদিন। কলেজের মধ্যে প্রিন্সিপাল ধর্ষণ করে। আজও কোনো বিচার হয়নি। পুলিশ সব জেনেও টাকা খেয়ে চেপে গেছে সব। আবার পরের ছবি, জিন্স, ক্রপ টপ। দেখ 2013, নাম রেবতী মজুমদার, বয়স 21।
21। ধর্ষণের পরে খুন। কিভাবে জানিস? ভেতরে ছুরি ঢুকিয়ে, পেটে নয়, একবার নয়, বারবার। পরের ছবি, বোরখা। দেখ দেখ দেখ, বোরখা, সব ঢাকা ছিল, সব। নাম ফিরোজা খাতুন, বয়স 56। প্রথমে খুন করে, তারপরে 3 জন মিলে ধর্ষণ করে। কবের ঘটনা মনে আছে? হ্যাঁ, মনে আছে কবের ঘটনা? 2015। একের পর এক ছবি আসতে থাকে। এই ছবিটা দেখ এবার, দেখতে পাচ্ছিস? নাইটি, খাড়া হয়ে গেল না? নাম সপ্তমী মুখার্জি, বয়স শুনবি? বয়স 86 বছর। গ্যাং রেপড 8 জন। এইবার এই ছবিটা দেখ, কিচ্ছু নেই না ছবিটাতে? কিছু দেখতে পাচ্ছিস না? না ছিল না কিছু। নাম তিতলি বসু, বয়স শুনবি? 1 মাস 13 দিন। গায়ে কোনো পোশাক ছিল না। হসপিটালের ওয়ার্ড বয়। ধর্ষণ 1 মাস 13 দিন। সেও ছাড় পায়নি রে। আগের বছরের ঘটনা, এখনো বিচার নেই। এখনো বলবি পোশাক? এখনো? হ্যাঁ, এখনো পোশাকের দোষ দিবি? তীব্র স্বরে চিৎকার করে উঠে চোখ বুজে ফেলে সাহা। ইন্সপেক্টর দীপক সাহা। মেয়েটি বলে, আমরা জানি আমাদের কেউ ন্যায় দেবে না কোনোদিন। ন্যায় আমরা পাবো না, ন্যায় আমাদের ছিনিয়ে নিতে হবে। তাই ধরেছি অস্ত্র, ভেঙে ফেলেছি মোমবাতি। ভিক্ষে চাইবো না আর, এবার শিক্ষা দেওয়ার পালা। এই মিছিলগুলোর ভিড়ে তোদের মতো কিছু লোক আমাদের সাথে জাস্টিস চাইতে নেমেছে। তাদের শেষ করে দিয়েছি আমি, পরপর 5 জনকে। তাদের মধ্যে কেউ মনে করে সব মেয়েরাই পুরুষের গায়ে ঢলে পড়ে, তাই তাদের ধর্ষিত হতে হয়। কেউ মনে করে আমরা পুরুষদের উত্তেজিত করে তুলি। কেউ ভাবে আমরা রাতে বেরোই, তাই এমনটা হয়। কেউ মনে করে মেয়েরা বেশি স্বাবলম্বী হতে চাইলে ধর্ষণ চলবেই, মেয়েদের থাকা উচিত ঘরেই। তারাই আবার মিছিলে হেঁটে সুর তুলছে, উই ওয়ান্ট জাস্টিস। এদিকে কোনো মেয়ের পোশাক পছন্দ না হলে তাকে ওরা দাগিয়ে দেয় বেশ্যা নামে। তখন তারা আবার বুক ফুলিয়ে বলে, এমন পোশাক পরলে ধর্ষণ তো করেই ছেলেরা। কেন রে, খারাপ হয়ে যায় এত সহজে? ওটা তোরা সামনে রাখতে পারিসনি? ভুল তোদের, মরতে তোদেরই হবে। তাই বিচার আসুক না আসুক, যাতে বিচার আর ভিক্ষা করে চাওয়ার দিন না আসে, তাই হাতে তুলে নিয়েছি অস্ত্র। আগামী দিনে এমন হতে দেব না আর। মেরে ফেলবো তোদের মতন প্রত্যেকটা নরকের কীটকে। জানো ভেদা, ওই মহিলা কি যেন নাম, মহুয়া ব্যানার্জি, হ্যাঁ, 13ই সেপ্টেম্বরে মিছিলে হাঁটছিল আমাদের সাথে। মিছিলে হাঁটতে হাঁটতে বলছিল, এখনকার মেয়েরা সব বুক দেখানো, পিছন দেখানো পোশাক পরে, কেমন বাবা, কি করে করবে ছেলেরা কন্ট্রোল? এই সব বলার পরও সেই মহিলা আমাদের সাথে চিৎকার করে বলছিল, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। পেয়েছে জাস্টিস, আলাদা করে দিয়েছি দেহর থেকে ধর। বিস্ফারিত চোখে মেয়েটি তাকায় সাহার দিকে, তাকিয়ে বলে, এইবার তোর পালা জানোয়ার। অভয়রঞ্জন ঘোষ ঠিক মহেশ্বরের মতো একটা ছুরি এগিয়ে দেন মেয়েটির দিকে। মা দুর্গার মতো ছুরিটা হাতে নিয়ে ইন্সপেক্টর দীপক সাহার দিকে এগিয়ে যায় মেয়েটি। তারপর জ্বালবো না আর মোমবাতি, আজ চাইবো না আর ভিক্ষা। নিজের হাতেই করব জবাই, নিজেই দেব শিক্ষা। নিজের হাতেই করব জবাই, নিজেই দেব শিক্ষা।
শেষ হলো পাঁচ ফোড়নের পঞ্চম এবং শেষ গল্প অভয়া। শেষ হলো পাঁচ ফোড়ন। কেমন লাগলো অভয়া কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমাদের এই পাঁচ ফোড়নের কোন গল্পটা সবচেয়ে বেশি পছন্দ হলো তোমাদের সেটাও জানিও অবশ্যই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও এক্ষুনি। তোমরা শুনছিলে 5টি ভিন্ন স্বাদের গল্প দিয়ে সাজানো রেডিও রামধনুর বিশেষ নিবেদন পাঁচ ফোড়ন। রচনায় আমি ঋত্বিক ছিলাম তোমাদের সঙ্গে, অভিনয় ছিলাম আমি, প্রেরণা, পম্পা এবং রূপসা। শেষ হলো পাঁচ ফোড়ন। নতুন গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। ভালো থেকো, শুনতে থেকো রেডিও রামধনু। টাটা।